অথনি গুড ইভিনিং, গুড ইভিনিং। হুম, কাজটা করতে পারোনি? হ্যাঁ, এমার্জেন্সি হলে কি করে হবে? তা বেশি সময় লাগবে না ওটা। আ ঠিকই আছে, থাক। ঠিক আছে। অটোমেট করা মেইলে কিভাবে পাঠানো যায় ওয়ার্ডপ্রেসে? ইকবাল, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। বাহ! হ্যাঁ, হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওখানে বৃষ্টি হচ্ছে। কোথায় এটা ভাইয়া? কোন জেলা? ও, ঢাকাতে না, আমাদের খুলনা এরিয়াতে কালকে অনেক বৃষ্টি হয়েছে, আজকে কোনো বৃষ্টি নেই, আকাশ মেঘলা আছে। কালকে সিরিয়াস বৃষ্টি হয়েছে, আমি ভিজে গিয়েছিলাম গতকাল বৃষ্টিতে। মোস্তফা আর আমি কাছাকাছি থাকি। আচ্ছা আচ্ছা, sounds good. ভালো লাগবে শুনে। কি গ্রুপ স্টাডি করা হয় নাকি মাঝে মাঝে? গ্রুপ স্টাডির আসলে বিকল্প নেই, খুব ভালো কাজ করে গ্রুপ স্টাডি না। আমাদের সব পড়াশোনা করার ইচ্ছা নেই। পড়াশোনার কি করবে? সুন্দর করে পড়াশোনা করবে, বলে বলে করাতে হয়। ভাইয়া তো আমাদের উপর চরম বিরক্ত। কোথায় তোমরা প্র্যাকটিস করে করে বলবে যে এটা আমি প্র্যাকটিস করেছি, আমাকে দেখো দিন, এটা কি গন্ডগোল হয়েছে, এখানটা করে দিন। মিশর, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালো। তবে খুব আকৃষ্ট ছিলেন স্যার, আপনাদের পুরো দেশের ব্যাঙ্গালোর তারপরে দিল্লিতে যে পরিমাণ ছিল 41 ডিগ্রি সেলসিয়াস ছিল বেশ কয়েকদিন, তারপরে 43-এ গেল, নামার আর কোনো খবরই নেই। এখন তো বৃষ্টি পড়তেছে, শুনে খুব ভালো লাগলো। দিল্লিতে 45 গিয়েছিল, 45 আচ্ছা চলে আচ্ছা, গিয়েছিল। সম্ভাবনা ছিল, আমি জানি না 45 গিয়েছিল কিনা, আমি 43 দেখে অবাক হয়ে গেছি যে কি করে মানুষ থাকবে এখানে। প্রচুর গরম ছিল, প্রচুর। আমার এখানেই তো 43 44 গিয়েছিল একবার। আমাদের স্যার খুলনার ভিতর বরিশাল বরিশাল জেলাতে খুব মানে হয়, তাপমাত্রা অনেক আপ ডাউন করে। হ্যাঁ, বরিশালে বরিশাল যশোরে যশোরে তো আমাদের এখানে 41 ছিল, ওদের ওইখানে গিয়েছিল 42। তো আচ্ছা। 41-এ অনেক অতিষ্ঠ ছিলাম রোজার ভিতরে, হুম, খুব কষ্ট ছিল। তো শুধুমাত্র বলি স্যার, একদিন আমাকে একটা কাজ দিছে অফিসের পক্ষ থেকে, হুম। আমি শুধু গাড়িতে করে একটু 2 ঘন্টার মতো কাজ করেছি, তাতে এত খারাপ লাগছিল, মনে হচ্ছে যে পাহাড় কেটে আসছি। প্রচুর গরম, প্রচুর গরম। আর এখন বৃষ্টি হচ্ছে, আবার ঝড় আসবে কাল থেকে। আচ্ছা স্যার, আপনি তো আমাদের সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত, আপনি এত ভালো একটা কাজ করেছেন।
গত থ্যাংক ইউ ভাই। আমার খুব ভালো লাগছে, গতকালকে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুদিন থেকে প্রচন্ড পড়াশোনা করেছি আর কি। এটা মাথার উপর একটা বড় হেডেক ছিল। অফিস থেকে বারবার চাপও দিচ্ছে, করো 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 করো। খুব ভালো লাগছে আমারও যে 80% মার্কস পেয়েছি আবার। আপনাকে দেখে খুব ইন্সপায়ার হই মাঝে মাঝে। 72 হচ্ছে পাসিং মার্কস। আমিও ভাবিনি যে পাস করে যাব। একটু একটু কনফিডেন্স ছিল যে হ্যাঁ কিছু তো একটা হবে। স্যার এত কিছু ম্যানেজ করেন কিভাবে স্যার? আরে প্রচুর, আরে টাইম পড়তে হয়। রাত্রিরে গিয়ে বলি না তোমাদেরকে যে আমি রাত্রিরে গিয়েও পড়ি, 1টা 1:30টা 2টো পর্যন্ত পড়ে আবার সকালবেলা এসে অফিসে কাজ করি। আপনার স্যার স্ট্যামিনা অনেক হাই মনে হচ্ছে। স্যার আমি এই আর কোর্সটা কিছু করি, এই কাজের প্র্যাকটিসটাই আমি ঠিক মতো করতে পারতেছি না অফিসের চাপে। এত পরিমাণ কাজের প্রেশার, তারপরে হচ্ছে এসে এই তোমরা কাজগুলো করতে। অফিসের প্রেসার তোমরা বলো, আমি তোমাদেরকে বলি যে আমার অফিসের প্রেসার কি। আমি সকালবেলা 8:30 পৌনে 9টায় অফিসে আসি, 9টা থেকে অফিসের কাজ করি একদম সেই রাত্রির 11টা পর্যন্ত। 10:30 11টা, আবার যখন মাঝে মাঝে নতুন স্টুডেন্ট আসে 12টা 12:30 পর্যন্ত আমি অফিসে থাকি, তারপরে বাড়ি যাই। তারপরে খেয়ে দিয়ে শুয়ে আবার সকালবেলা উঠে 8টায় এসি, তার মাঝেও পড়াশোনা করি। এটা সবসময় নিজের উপর যে আমি কিভাবে টাইমটাকে মানে বের করে নেব। না, সানডেটা আমার থাকে, আমি সানডেটাতে আমার নিজের পড়াশোনাটা করি। আর যখন কাজের একটু প্রেসার কমলো, বসে পড়াশোনা করতে থাকি ইউটিউব দেখে। মাশাআল্লাহ। ভাইয়া ফ্যামিলি বাচ্চা কাচ্চা নাই? হ্যাঁ, আছে তো। দুপুরবেলা একবার যাই খেতে, ছেলের সঙ্গে একটু গল্প গল্প করলাম। রবিবারটা ছেলের সঙ্গে টাইম দিই, লং ড্রাইভে বেড়াতে যাই বাইকে করে। 3জনে বেরিয়ে গেলাম, ছেলে আমি আর আমার ওয়াইফ বেরিয়ে গেলাম, ঘুরে চলে এলাম। কোনো দিশা থাকে না কোন দিকে যাবো, যেদিকে ইচ্ছা গেল সেদিকে চলে গেলাম। 40-50 কিলোমিটার পর্যন্ত যাই, তারপরে আবার রিটার্ন চলে আসি। রাস্তার স্যার ধারে ধাবা আপনি টাবা ধরে। আপনি যে মাঝে মাঝে ট্যুর দেন, আপনার ফেসবুকে পোস্ট দেখলে বোঝা যায়। হ্যাঁ, বাইক নিয়ে 3জনে বেরিয়ে গেলাম, রাস্তার ধারে হয়তো কোনো ছোট রেস্টুরেন্ট বা হোটেল ফোটেল আছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, আবার ঘুরে টুরে চলে এলাম। এই গরমটা বেরোয়নি কারণ কষ্ট হবে বলে ছেলেটা, মানে ওই রবিবার গুলো ঘুরতে যায়। পড়তে হয়, কিছু করার নেই, পড়তে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। একটা কি বলতো, আমার ডিমান্ড ততদিনই থাকবে যতদিন আমি নিজেকে আপগ্রেড করব। আমি যখনই আপগ্রেড করা বন্ধ করে দেব, তখন আমার ভ্যালু কমে যাবে। আজ আমি অনুদীপে আছি, ঠিক আছে, আমি তোমাদের ওয়েব ডিজাইনিং করাচ্ছি, ঠিক আছে। অনুদীপের একটা সময় আছে তো আমাকে পছন্দ নাও হতে পারে, না আমাদের লাগবে না, আমরা অন্য কাউকে দেখবো। কারণ প্রাইভেট কোম্পানি, যতদিন ভালো পারফরমেন্স দেবো ততদিন ঠিক আছে, যখনই পারফরমেন্স খারাপ হবে তখনই বলবে তুমি আসতে পারো। এবার আমি যদি আপগ্রেড রাইট রাইট। আমি যদি আপগ্রেড না করি, আমি অন্য কোম্পানিতে গিয়ে কি বলবো? আমি যখন ইন্টারভিউতে যাবো, তুমি এই টেকনোলজি জানো? আমি যখন আইটিতেই আছি, আমি টেকনোলজি যদি বলি না জানি না, আমাকে বলবে তাহলে নেবো কেন তোমাকে? ওয়েব ডিজাইনিং তো একদম ফ্রেশারও করিয়ে দিতে পারে, যে নর্মাল এইচএস পাস করেছে সেও ওয়েব ডিজাইনিং করিয়ে দেবে। বাট আমার মধ্যে কি এক্সট্রা কি কোয়ালিটি আছে? যেমন আমি রিসেন্টলি তোমার কটলিন বলে যে প্রোগ্রামিংটা আছে, সেটা আমি আপগ্রেড করলাম। করতে হয়। আমি যে টেকনোলজি গুলো করাই, অ্যাকচুয়ালি এখনো আমার সেই ভ্যালুটা আছে। এখানে অনেক অর্গানাইজেশনই আছে, যে অর্গানাইজেশন গুলো এখনো প্রায় আমাকে বলে যে আপনি আমাদের হয়ে কাজ করুন। বাট যেখানে ভালো স্যালারি পাই আমি সেখানেই কাজ করি।
টাকাটা মেন। তো চলো তোমরা নিজেদের পড়াশোনা করো, পড়াশোনা করলে তবেই এগিয়ে যাবে সামনের দিকে। আমাদের অর্গানাইজেশনটা, স্যার হ্যাঁ বলো। ধরেন এটা করলাম, এই কোর্সটা করার পরে মানে কি নিয়ে পড়াশোনা করলে বা কোথা থেকে কোর্স করলে ভালো হবে? কারণ এটাই তো সবকিছু না, আরো তো পড়তে হবে। হ্যাঁ আর তাছাড়া এটাই তো ভালো করে পড়তে পারছি না। ডিজাইনিং করার পর যেটা করতে হয়, ওয়েব ডেভেলপমেন্টে যেতে হয়। এইবার মার্কেট ট্রেন্ড হিসাবে ডেভেলপমেন্টে যেতে হয়। তোমার যদি প্রোগ্রামিং ভালো লাগে, যখন জাভাস্ক্রিপ্ট আসবে তখনই বুঝতে পারবে তোমার প্রোগ্রামিং আদৌ ভালো লাগছে কিনা। যদি প্রোগ্রামিং ভালো লাগে, জাভাস্ক্রিপ্ট যদি ভালো লাগে, তাহলে জাভাস্ক্রিপ্ট নিয়েই আগে যাও, ফিউচার আছে। রিসেন্ট আমার একটা স্যার স্টুডেন্ট, জাভাস্ক্রিপ্টটা বলো। জাভাস্ক্রিপ্টটা আমরা কতদূর করব স্যার? জাভাস্ক্রিপ্টটা আমরা বেসিক অ্যারে, এই কনসেপ্ট গুলো নেব, ফাংশন, অ্যারে, ইউজার ডিফাইন ফাংশন, এইগুলো আমরা শিখবো। অবজেক্ট, এরপরে অনেক কিছু আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, মাল্টি ভ্যালুড অ্যারে আছে, সেগুলো তোমাদেরকে নিজে নিজে একটু আপগ্রেড করতে হবে। ক্লাস আছে, কনস্ট্রাক্টর বা পলিমরফিজম, এই স্যার আমি কনসেপ্ট। জানতে চাইছিলাম সোর্সিংটা কোথা থেকে করবো, মানে কোথা থেকে শিখবো এগুলো? যেমন এটা আপনাদের কাছ থেকে শিখছি বা ব্র্যাক থেকে শিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যদি তোমার জাভাস্ক্রিপ্ট মোটামুটি তুমি একটা আইডিয়া পাও, প্রথমটা বলবো ইউটিউব দেখো। ইউটিউবে অনেক ভিডিও আছে। দেখবে একটা মানে একদম যারা ফ্রেশার তাদের জন্য থাপা টেকনিক্যাল বলে একটা চ্যানেল আছে, আমাদের ইন্ডিয়ারই একজনের চ্যানেল, থাপা টেকনিক্যাল। দেখবে উনি খুব ভালোভাবে মানে ফ্রেশারদের জন্য ধীরে 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 খুব সুন্দর করে হিন্দিতে বোঝান। যদি তুমি হিন্দি জানো, তো তুমি যদি ইউটিউব দেখো, তাহলে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আমি আমরা যে আপগ্রেড করি, আমরা কি বারবার এই এর কাছে যাই ওর কাছে যাই শিখতে, কত টাকা দেবো? আমাদের গুরুদেব হচ্ছে ইউটিউব। তো তোমরাও ইউটিউব যদি দাও, ইউটিউব থেকেই তোমরা শিখতে পারবে। এবার বাংলাদেশের তো আমি সেই অর্গানাইজেশন সেইভাবে চিনি না যে কারা ওয়েব ডিজাইনিং শেখায়। কি ইন্ডিয়ার বললেন জন্য ভাইয়া, ফাঁকা টেকনিক্যাল? থাপা, থাপা, THAPA, থাপা টেকনিক্যাল। আচ্ছা। আচ্ছা, লিঙ্কটা দিয়ে এই যে এটা হচ্ছে থাপা টেকনিক্যাল চ্যানেল। আমি চ্যানেলের লিঙ্ক, এটা লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এখান থেকে গিয়ে তোমরা স্টাডি করতে পারো। খুব ভালোভাবে ফ্রেশারদের জন্য খুব ভালোভাবে ইনি বোঝান। ইনি শুধু জাভাস্ক্রিপ্ট নয়, অনেক কিছু, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইনিং, VS কোডের हेलो এখানে व्हाट्सअप गाइस, माय नेम इज विनोद बाबू थापा एंड জাভাস্ক্রিপ্ট आप ছোট सभी ছোট का बहुत बहुत প্রজেক্ট, स्वागत करना चाहूंगा मेरे यूट्यूब মানে चैनल ওয়েব थापा टेक्निकल ডিজাইনিং, पे। तो चलिए ওয়েব गाइस शुरू ডেভেলপমেন্ট करते নিয়েও हैं। উনি কাজ করেন। गाइस मुझे बहुत ही ज्यादा खुशी है कि मुझे CSS, बहुत ही ज्यादा HTML, एक्साइटमेंट हो रहा है ये बताते हुए कि आज हम জাভাস্ক্রিপ্টের सिर्फ যে ফেজ एक ওয়ান वीडियो গুলো, में PHP, कंप्लीट जावास्क्रिप्ट देखने वाले हैं। जी हाँ गाइस, एंड कंप्लीट जावास्क्रिप्ट से मेरा कहने का मतलब है সমস্ত ভিডিও গুলো कंप्लीट আছে जावास्क्रिप्ट। চ্যানেলে, इसका অনেক मतलब है ভিডিও गाइस আছে, बेसिक তোমরা जावास्क्रिप्ट, যাবে, বেশ एडवांस ভালো লাগবে। जावास्क्रिप्ट, मॉडर्न जावास्क्रिप्ट। मॉडर्न जावास्क्रिप्ट मतलब कि हमारा ECMAScript বোঝান। জাভাস্ক্রিপ্ট দিয়ে গেম টেম ডিজাইন করা আর করা, সেগুলো উনি করেন। তো অনেক কিছু তোমরা শিখতে পারবে এখান থেকে। আর একটা হচ্ছে, যদি ওয়েবসাইট ফলো করো তো তার জন্য W3 স্কুল তো তোমরা জানোই। W3 স্কুল থেকেও তোমরা পড়তে পারো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, এর বেসিক আইডিয়াটা তোমরা এখান থেকে পেতে পারো। এবার যদি অ্যাডভান্স নলেজ দরকার হয়, তখন ইউডেমি, তোমাদের ওখানেও চলে এই যে ইউডেমি। যেমন আমি এই যে AWS পড়াশোনা করছি, তা আমি ইউডেমি কোর্স কিছু পারচেস করেছি এখানে। তো ইউডেমিতে খুব ভালো ভালো কোর্স থাকে। এটা হচ্ছে আমার যে পারচেস করা কোর্স। এটা হচ্ছে নেল ডেভিসের সলিউশন আর্কিটেক্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ার। এরপরে আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট। এরকম অনেক কোর্স আছে। এখানে তোমরা HTML পাবে, CSS পাবে, PHP মাস্টার কোর্স পাবে। খুব সুন্দর সুন্দর ভিডিও এখানে দেওয়া থাকে। তো এখান থেকে তোমরা পারচেস করতে পারো খুব কম দাম, 350-400 টাকার মধ্যে তুমি কোর্স গুলো পেয়ে যাবে। এই যে আমার উইশ লিস্টে অনেকগুলো অ্যাড করা আছে। এই যে
আমার কার্টে অ্যাড করা আছে, এই দেখো এই কার্ডগুলোর ভ্যালু গুলো দেখো, মাত্র 455 টাকা একটা কোর্সের দাম। বেশি তোমার ইনভেস্টমেন্টও নয়। তুমি এখান থেকে একটা দুটো যদি পারচেস করে নাও, এখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবে। এখানে পারচেস করার সময় শুধু দেখবে যে রেটিং কেমন আছে, রেটিং এর উপর বেস করে তুমি এগুলোকে পারচেস করবে। যেমন এটা পাইথনের একটা 400, অনেক সময় অফার দিলে ওগুলো 299 টাকায় পাওয়া যায়। আমি অনেক পারচেস করেছি 299 টাকা, 199 টাকায় পারচেস করা যায়। সব রেকর্ডেড থাকে। তো রেকর্ডেড সেকশন দেখেও তুমি এখান থেকে অনেক কিছু ভালোভাবে শিখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমে ইউটিউব দেখলে, ইউটিউবে যদি তোমার মনে হয় ঠিক আছে, তারপরে তুমি যাবে ইউডেমিতে। ইউডেমিতে তুমি অনেক অনেক পাবে। ইউডেমি ভালো, আরো অনেক আছে, তবে আমার সবচেয়ে ভালো লাগে যেটা ইউডেমিকে। ইউডেমিতে খুব মানে যারা থাকে ওনাদের ভিডিও গুলো খুব ভালো হয় এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির থাকে। এইভাবে তো তাহলেই হবে। তারপরে হেল্প লাগলে, ছোট 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 হেল্প লাগলে তো আমি আছি, আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো। ছোট ছোট হেল্পের জন্য আমি হেল্প করে দেবো তোমাদেরকে। ওকে, চলো আমরা আমাদের কোর্স শুরু করি। আমার আমার যে সমস্যাটা হচ্ছে হুম সেটা হচ্ছে, আমি বলেছিলাম আপনাকে যে আমরা কি করি, অনেকগুলো স্যার ওই যে ওই নেভিগেশন বার থাকে না, আমাদের ধরেন 4-5টা বার আছে, ঠিক আছে। এখন আপনি আমাদের যে ক্লাসে দেখিয়েছিলেন যে আমাদের একটা হোম পেজে আমাদের কয়েকটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার, ফুটার, তারপরে কন্টেন্ট, হ্যাঁ। তো আমার যেটা হয়েছে স্যার, আমি পুরো একটা টেবিল, মানে নেভিগেশন বার দিয়ে একটা টেবিল ওইভাবে আমি মানে বুঝে উঠতে পারি না, ঠিক আছে। আমি যে আপনাকে দেখাবো, আমি গতকালকে আমি সবগুলো উইন্ডোজ দিয়েছি, যার কারণে আমি দেখাতে পারি নাই। আর একটা হচ্ছে যে আমি ধরেন আমি যে ওই পেজগুলা যে আমি একটা ফাইলে কিভাবে সাজাবো, যেমন হোম আছে, লগিং আছে, তারপরে আমার গ্যালারি আছে, এখানে আমি HTML CSS গুলো কিভাবে আমি একটা ফাইলের ভিতরে রাখবো, এইটাও আমি বুঝতে পারতেছি না। HTML ফাইলের মধ্যে কিভাবে রাখবে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যে ঠিক আছে। ফাইলগুলো তো স্যার অনেকগুলো, আমাদের যে আপনার যে নেভিগেশন বারে তো অনেকগুলো ইয়ে থাকে, যেটা আমরা HTML CSS দিয়ে আমরা এগুলো সাজাই, কিন্তু এগুলো আমি মানে একটা ফাইলের ভিতরে কিভাবে কি রাখবো, এবং এইটা খুব সমস্যা হচ্ছে আমার, এটা আমি কোনোভাবেই করতে পারতেছি না। যদি এইটা একটু দেখিয়ে দিতেন আপনার আজকে বুটস্ট্র্যাপ দিয়ে স্যার, তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আজকে দেখিয়ে দেবো। ওকে, সো চলো আমরা শুরু করি আজকে আমাদের সেশন। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপেরই সেশন। বুটস্ট্র্যাপের আমরা প্রথম যে চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম এবং সেকেন্ড চ্যাপ্টারের মিডিল পর্যন্ত আমরা গেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা অ্যান্ড টাইপোগ্রাফি, যেখানে আমরা ডিসপ্লে 1, ডিসপ্লে 2 এইগুলো বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা টেবিল নিয়ে স্টাডি করব। বুটস্ট্র্যাপের যে টেবিল, সে টেবিল কি হয়, কিভাবে টেবিলে কাজ করি, সেটা আমরা দেখবো আজকে। খুব ইজি। বুটস্ট্র্যাপের সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ টেবিল। তো আমরা বুটস্ট্র্যাপের টেবিল বা যা কিছু করার জন্য, এখানে তো তোমাদের এতে খুব ভালোভাবেই দেওয়া আছে। এর থেকে খুব ভালো ডকুমেন্টেশন হচ্ছে bootstrap.com। যদি তোমার মনে হয় যে bootstrap.com এ তুমি যাবে, এখানে খুব সুন্দরভাবে ডকুমেন্টেশন দেওয়া আছে। এখানে গিয়ে ডকুমেন্টেশন 4.6.x এ যাবে। আচ্ছা, মিউট করে দাও সবাই, তাহলে রেকর্ডিং যে করবে রেকর্ডটা ভালো আসবে, না নয়েজ আসবে। সো বুটস্ট্র্যাপের এলএমএস এ তো আমাদের ভালোভাবে দেওয়াই আছে। স্টিল তার থেকেও ভালো ডকুমেন্টেশন হচ্ছে bootstrap.com। এই ওয়েবসাইটে যাবে, দেন 4.6 ডকুমেন্টেশন, এবং এই লেফট হ্যান্ড সাইডে আমি দেখিয়েছিলাম যেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন আমরা প্রথম দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট, সরি, লেআউট। না, লেআউট আমরা তো দেখিনি আগের দিন। কম্পোনেন্টস, এই কন্টেন্ট, এই যে কন্টেন্টে দেখেছিলাম আমরা টাইপোগ্রাফি। এখানে খুব সুন্দরভাবে যে H1 ক্লাস দিলে কি হয়, তার কোডিং দিয়ে দিয়ে সুন্দর করে দেওয়া আছে। আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের টেবিল। সো টেবিল, এটা হচ্ছে আমাদের একটা টেবিল বুটস্ট্র্যাপের। আমরা HTML একটা টেবিল তৈরি করি, তারপরে সেটাকে বুটস্ট্র্যাপে ক্রিয়েট করব।
তো সবার প্রথম আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ডেস্কটপ আজকে 4.1 ক্রিয়েট এ নিউ ফোল্ডার 10.05.2022 ফোল্ডারের ভিতরে আমরা কিছু ফোল্ডার তৈরি করব। একটা ফোল্ডার হবে আমার সিএসএস ফোল্ডার, একটা ফোল্ডার হবে আমার জেএস ফোল্ডার জাভাস্ক্রিপ্টের, একটা ফোল্ডার হবে আমার ইমেজ ফোল্ডার। যখনই আমরা ওয়েবসাইট তৈরি করব তো আমাদের কিছু ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করতে হয়। যে কোনো সিএসএস ফাইল এই ফোল্ডারে রাখবো, জাভাস্ক্রিপ্টের ফাইল হলে এটাই রাখবো, ইমেজ হলে এই ফাইলটায় রাখবো, এই ফোল্ডারটায়। সেই ফোল্ডারটাকে আমরা ওপেন করলাম ভিজুয়াল স্টুডিও দিয়ে, ফাইল, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, অল ডেস্কটপ, তার ভিতরে আবার আছে ডেস্কটপ 941 10.5 সিলেক্ট ফোল্ডার, ইয়েস। তো সিএসএস ফাইল এর মধ্যে, তো সিএসএস এর ফাইলগুলো আমরা একটু ডাউনলোড করে নিই। বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইল, তার জন্য bootstrap.com এ গেলাম, আগের দিন আমরা ডাউনলোড করেছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিই। গেটিং স্টার্টেড এ গেলাম, দেন এখান থেকে HREF এর ভিতরে যে লিঙ্কটা আছে এটাকে কপি করবে, কপি করার পর পেস্ট করবে, কোনো একটা ট্যাবে গিয়ে শুধু মিন কথাটা কেটে দেবে, দেন ফাইল চলে এলো, রাইট ক্লিক, সেভ ইমেজেস অ্যাজ, সেভ অ্যাজ, এটাকে আমি ওই ফোল্ডারে সেভ করলাম, ডেস্কটপ, অল ডেস্কটপ, দেন ডেস্কটপ 941 10.5 সিএসএস ফোল্ডার, ডান। এরপরে কোনটা লাগবে না, এরপরে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টটা লাগবে, এই যে কোয়ারি। তো আবার এই লিঙ্কটাকে কপি করলাম, আবার ব্রাউজারে গিয়ে পেস্ট করলাম, এখানে শুধু মিন আর ফ্লিল এগুলো কেটে দেবে, শুধু জেএস কথাটা রাখবে, jQuery.js, সেভ ইমেজেস অ্যাজ, এটা আমরা সেভ করব জেএস ফোল্ডারে, তো jQuery.js। আর কোনটা লাগবে আমার, popper.js, সেটাকেও কপি করব আমরা, HRSS এর ভেতরে যে পাথটা আছে HTTP থেকে, মিন কথাটা কেটে দেবে এখান থেকে, দেন রাইট ক্লিক, সেভ ইমেজেস, সরি সেভ অ্যাজ, এটা পপার। এরপরে কোনটা লাগবে আমার, এরপরে লাগবে bootstrap.js, সো এটাকেও কপি করলাম আমরা, দেন আবার ব্রাউজারে গিয়ে পেস্ট করলাম, মিন কথাটা কেটে দেবে, মেইন লাগবে না, দেন রাইট ক্লিক, সেভ অ্যাজ, এটাও আমি জেএস ফোল্ডারে রাখলাম। তো তিনটে ফাইল আমি সাকসেসফুলি এখানে ডাউনলোড করে নিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে যে এখানে আমি একটা ফাইল, HTML ফাইল নেব, সেখানে গিয়ে আমরা ওটাকে লিঙ্ক করব। তো প্রথম আমি ফোল্ডারে ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ ফাইল, index.html, index.html, প্রথমে লিখে নিলাম HTML:5, HTML:5, একদম টাইটেল যেখানে করেছি তার নিচে গিয়ে লিখবো লিঙ্ক সিএসএস ফাইল লিঙ্ক করব, ফাইলের নাম হচ্ছে bootstrap.css, তার মধ্যে আছে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, ডান। বডির নিচে গিয়ে প্রথমে আমরা jQuery ফাইলটাকে লিঙ্ক করব, তো script.src কোথায় আছে না জেএস ফোল্ডারে, প্রথম ফাইল হচ্ছে আমার jQuery, তারপরে আবার লিখবো script.src, এরপরে আমরা কোন ফাইলটা দেবো না জেএস ফোল্ডারে আর পপার ফাইলটা দেবো, তারপরে আমরা আবার লিখবো script.src, জেএস ফোল্ডার, দেন bootstrap.js। সাকসেসফুলি আমার যে সাপোর্টিং ফাইলগুলো দরকার ছিল, যেগুলো ডাউনলোড করেছিলাম, সমস্ত আমি এখানে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম পেজ। এই পেজে আমি কিছু হয়তো লিঙ্ক ক্রিয়েট করছি, যেটা ইকবালের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি ধরো একটা সিম্পল ন্যাভিগেশন বার এখানে ক্রিয়েট করছি, তো কোনো অ্যাডভান্স কিছু করছি না, সিম্পল ন্যাভ বার ক্রিয়েট করছি। তো এখানে আমি একটা ডিভ নিলাম বা একটা ন্যাভ দিলাম, NAV, এই ন্যাভের ভিতরে আমি কিছু অ্যাঙ্কার ট্যাগ দিচ্ছি, AIHREF, যেটা দিলাম, এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজটা খুলবে, অ্যাবাউট, দেন তারপরে এটাকে আবার একবার কপি করলাম, পেস্ট করলাম, আর একটা পেজ হচ্ছে কন্ট্যাক্ট, CONTACT, এরপর আর একটা পেজ হচ্ছে আমার ধরো হেল্প। এইবার যতগুলো তুমি এখানে ন্যাভিগেশন ক্রিয়েট করছো, এখানে ততগুলো HTML ফাইল ক্রিয়েট করবে। তো এখানে গেলাম, একটা হবে about.html, about.html, আরেকটা এখানে গিয়ে আমরা
এইচটিএমএল এর স্টাইলটা ডিজাইন করে দিলাম। দেন আবার আমার ছিল একটা কন্ট্যাক্ট পেজ, তো কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এখানেও যে আমরা এইচটিএমএল এর পুরো ডিজাইনটা লিখে দিলাম। আর একটা ছিল আমাদের হেল্প, তো হেল্প ডট এইচটিএমএল, দেন এখানে গিয়ে আমরা এইচটিএমএল এর স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিলাম। যতগুলো লাগবে আমার এখানে ততগুলো আমরা এখানে ফাইল তৈরি করেছি। এবার অ্যাবাউট এ গিয়ে আমি লিখে দিলাম অ্যাবাউট ডট এইচটিএমএল, মানে অ্যাবাউটটা যখন ক্লিক করবে এই পেজে যাবে। কন্ট্যাক্টে যখন ক্লিক করবে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, হেল্পে যখন যাবে হেল্প ডট এইচটিএমএল। এবার আমরা এখানে অ্যাবাউটে কিছু একটা লিখে দিই, তো আমরা এখানে একটা হেডিং 1 ট্যাগ লিখে দিলাম, লিখে দিচ্ছি অ্যাবাউট, ABOUT, বোঝার জন্য এটা অ্যাবাউট পেজ। কন্ট্যাক্টে গিয়ে আমরা একটা হেডিং ট্যাগ নিচ্ছি, দেন এখানে লিখছি কন্ট্যাক্ট। হেল্পেও গেলাম, এখানে গিয়ে আমরা একটা হেডিং ট্যাগ নিলাম H1 ট্যাগ, দেন এখানে লিখছি হেল্প। এবার আমরা আমাদের প্রথম পেজটায় রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। তো আমার কাছে একটা ন্যাভিগেশন বার এসছে দেখো। দেন এখানে যেই আমরা ক্লিক করছি দেখো এবারে অ্যাবাউট পেজ খুলে গেল। আমরা যখন কন্ট্যাক্টে ক্লিক করছি কন্ট্যাক্ট পেজ খুলছে, হেল্পে ক্লিক করছি হেল্পের পেজ খুলছে। তো এইভাবে আমরা মাল্টিপল যখন ন্যাভিগেশন বার হবে সেখানে অ্যাঙ্কার ট্যাগে আমরা কোন পেজে যেতে চাই সেই পেজের নামটা দেবো, আর সেই পেজগুলো এখানে তৈরি করব, তারপরে সেই পেজগুলোকে আমরা ডিজাইন করব। বুঝতে পারলে ইকবাল কিভাবে সাজাতে হয়? হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ফাইল সবসময় বডির নিচে করতে হয়। এতে কি হয়, ব্রাউজারের লোডিং স্পিডটা বেশি হয়। জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যে যখন আমার পেজটা লোড হয়ে যায় তারপরেও কাজ করা শুরু করে। তো সেই জন্য যদি এটা নিচে করি আমরা, এর স্পিডটা বেশি হয়, পেজ লোড স্পিডটা বেশি হয়। তুমি উপরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট পেজের স্পিডটা এটাতে বেশি হয়। হ্যাঁ স্যার, আপনারা এটা বুঝতে পেরেছি লিঙ্কটা। হ্যাঁ এখন আপনি যে ফাইলটাতে আপনি এটা আমরা সবগুলো আমাদের চলে গেছে, সেটা তো আমার তো সি ড্রাইভে আছে ফাইলগুলা। আমি ওইখানে যখন আমি সিএসএস নিয়ে কাজ করব তখন তো আমার আরো 3টা পেজ চলে আসবে স্যার। কেন আরো আরো পেজ কেন আসবে, মানে সিএসএস এর কি আলাদা আলাদা সিএসএস বানাবে? অ্যাবাউট আলাদা, দেন কন্ট্যাক্ট আলাদা, হেল্পের আলাদা। রাইট রাইট, না আমি আলাদা আলাদা ভাবে করলাম, তখন আমি ওইগুলো কিভাবে সাজাবো? এই তো সিএসএস ফোল্ডারের ভিতরে এবং লিখে, আমার ওইখানে যদি অনেকগুলো যদি আপনার ছবিও যদি থাকে, তাহলে এটা ওই ফাইলটা আমাকে একটু দেখাই দিবেন স্যার। এই তো সিএসএস এর ভিতরে আমি অ্যাবাউট এর জন্য একটা সিএসএস করলাম, কন্ট্যাক্ট ডট আচ্ছা সিএসএস করলাম, আর একটা আমি করছি হেল্প ডট সিএসএস, আমি আলাদা জি আলাদা সিএসএস ফাইল করলাম। অ্যাবাউট এর ভিতরে গেলাম, অ্যাবাউট এ গিয়ে কি করলাম, অ্যাডমিন সিএসএস করে দিলাম। এখানে গিয়ে অ্যাবাউট সিএসএস ফোল্ডার থেকে আমরা অ্যাবাউট সিএসএস টাকে লিংক করে দিলাম। এটা অ্যাবাউট পেজে কন্ট্যাক্ট পেজে গেলাম, লিংক সিএসএস এ আমরা গিয়ে কন্ট্যাক্টের সিএসএস ফোল্ডারে কন্ট্যাক্ট ডট সিএসএস ফাইলটাকে লিংক করব। হেল্প পেজে গেলাম, আমরা হেল্প পেজে গিয়ে আমরা আবার লিংক সিএসএস করলাম, করার পর এখানে হেল্প ডট সিএসএস ফাইলটাকে লিংক করে দিলাম। হোক না আমার মাল্টিপল ফাইল, আচ্ছা স্যার। হোক না আমার মাল্টিপল আচ্ছা ফাইল, আমি এভাবে লিংক করব। স্যার, তার মানে আমার হচ্ছে সিএসএসটা আমার একটা ফোল্ডারে যাচ্ছে আর এইচটিএমএল গুলো একটা ফোল্ডারে আসতেছে। হ্যাঁ, এইচটিএমএল ফোল্ডার না, এইচটিএমএল বাইরে থাকবে, মানে আচ্ছা একটা আচ্ছা folder বাইরে। আচ্ছা, সিএসএস গুলো আমার আলাদা একটা ফোল্ডারে চলে যাচ্ছে, এই তো? হ্যাঁ, এবার তোমার যদি ইমেজ বুঝতে পেরেছি। থাকে, এর মধ্যে তোমার যত ইমেজ আছে সেই ইমেজ গুলো তুমি দিয়ে দাও। ধরো আমার কাছে কিছু ইমেজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার কম্পিউটার থেকে, তো পিআইসি, সেই 3টে আমার ইমেজ আছে, এটা কপি করলাম, তারপর ফাইলগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি, আমি রিনেম করলাম, এটার নাম দিচ্ছি a.jpg, এটাও রিনেম করলাম, এটা b.jpg, এটাও রিনেম করলাম আমরা c.jpg। তো 3টে ফাইলকে কপি করলাম, ইমেজ ফোল্ডারে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করলে নেবে না, এখান থেকে পেস্ট আসছে না,
তো পেস্ট করতে গেলে আমাকে মেন ফোল্ডারে গিয়ে পেস্ট করতে হবে। মেন ফোল্ডার মানে ডেস্কটপ, অল ডেস্কটপ, দেন এগেন ডেস্কটপ 941, দেন 10.5 ইমেজ ফোল্ডার। তো এখানে গিয়ে আমি সমস্ত ফাইলগুলো রেখে দিলাম। এবার ধরো প্রথম ছবিটা, এখানে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা এ ছবি ছিল, বি ছবি ছিল, সি ছবি ছিল। এবার প্রথম ছবিটা আমি হয়তো অ্যাবাউট পেজে দেবো। তো অ্যাবাউট পেজে গেলাম আমি, INGSRC, এখানে লিখে দিলাম ইমেজ ফোল্ডার, হয়ে গেল এটা প্রথম। কন্ট্যাক্ট পেজে ধরো সেকেন্ড ছবিটা দেবো, তো INGSRC ইমেজ b.jpg, এটা বি ছবিটা দিলাম। আবার আমি হেল্প পেজে গিয়ে 3 নম্বর ছবিটা দেবো, তো INGSRC দেন ইমেজ দেন c.jpg। তো এইভাবে আমরা লিঙ্ক করব। এবার আমরা আচ্ছা, এই ইমেজ স্যার আগে দিচ্ছি যে আমার ওই ইমেজ ফোল্ডারের ভিতরে আছে আমার ছবিগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার রাইট, থ্যাংক ইউ স্যার। সাইট সার্ভার করলাম, দেখো আমার কাছে অ্যাবাউট, দেখো অ্যাবাউটে যেই গেলাম এটা অ্যাবাউট পেজ দেখাচ্ছে। কন্ট্যাক্টে ক্লিক করছি, এটা কন্ট্যাক্ট পেজ দেখাচ্ছে। দেন এটা আমার হেল্পের পেজ, তো হেল্পের পেজ দেখাচ্ছে। তো এইভাবে করবো আমরা লিঙ্ক। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, সেই অ্যাবাউট পেজে গিয়ে এবার তুমি কোড লিখতে পারো যে আমি বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। তো বডি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাকোয়া, এটা হচ্ছে অ্যাবাউট পেজে দিলাম। কন্ট্যাক্ট পেজে আমরা বডির একটা অন্য ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, তো বডি ব্যাকগ্রাউন্ড কালার, বা তুমি যা যা স্টাইল দিতে চাইছো সেটা তুমি দিতে পারো। ধরো এটা থেকে আমি দিলাম ব্লু ভায়োলেট। আর হেল্পে গিয়েও আমরা একটা বডির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, বডি ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমি দিয়ে দিলাম ধরো শ্যারট। এবার তুমি যদি তোমার পেজে যাও, এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, এটা অ্যাবাউট, এটা কন্ট্যাক্ট, আর এটা ছিল হেল্প। বাস। তো এইভাবে লিঙ্ক করতে হয়, আলাদা আলাদা ফাইল নিয়ে আলাদা আলাদা ভাবে। আর এতগুলা ফাইল কেন নিচ্ছি আমরা? এতগুলো ফাইল, ওই যে বলছে যে ইকবাল বলছে যে যখন আমরা কোনো ন্যাভিগেশন বার ক্রিয়েট করি তখন তোমার অনেক মেনু থাকে, যেরকম ন্যাভ বারে আমাদের মেনু থাকে না, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, এরকম থাকে। তো তার জন্য মাল্টিপল লিঙ্কে যখন আমরা ক্লিক করবো তো আলাদা আলাদা পেজে যাব, সেটা কিভাবে সাজাবো সেটা ওর বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা হ্যাঁ, ঠিক হ্যালো আছে, সরি বিশ্বনাথ। আমি দেরিতে জয়েন করেছি তো, ঠিক আছে। হ্যাঁ, যাদের হয়নি কন্টেন্টকে মেল করো, ওদেরকে একটু ওয়েট করতে বলো, কন্টেন্ট দেখবে 5-10 মিনিটের মধ্যেই জেনারেট করে দেবে। হ্যাঁ বল। তো এটা ছিল আমাদের আইডিয়া যে কিভাবে আমরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করব। তো চলো এবার আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে টেবিল। বুটস্ট্র্যাপের টেবিল ক্লাস কি কি আছে। তো প্রথমে আমরা একটা টেবিল তৈরি করলাম। তো টেবিল, এখানে লিখছি টেবিল, TABLE। টেবিলের ভিতরে কি থাকে না, টেবিলের ভিতরে TR থাকে, TR এর ভিতরে আচ্ছা TH থাকে, TH এর ভিতরে আমরা কি দেবো না, TH এর ভিতরে হয় TD। কটা TD দেবো আমরা ইনটু, বা আমরা একবারে TR করি তারপরে চেঞ্জ করে দেবো। টেবিলের ভিতরে রো হয়, কতগুলো রো লাগবে না, আমি বললাম আমার 10টা রো লাগবে, সো ইনটু 10। তার ভিতরে কি হবে না, তার ভিতরে TD হবে। কতগুলো করে TD হবে না, এক একটা রো এর ভিতরে আমার 5টা করে বা 10টা করে হবে। এবার তার ভিতরে কি লেখা থাকবে আমার না, আইটেম, বা মেনু লেখা থাকবে, মেনু 1 2 3, তো মেনু ডলার। এটা লেখার পর এন্টার করলাম। তো দেখো আমার কাছে একটা টেবিল তৈরি হয়ে গেছে, যেখানে কতগুলো 10টা রো এসছে। এখানে একটা রো শুরু হয়েছে, এটা একটা রো, এরকম 10টা রো, এক একটা রো এর ভিতরে 10টা করে আমার এরকম মেনু টিডি এসছে, আর তার ভিতরে আইটেম 1 2 করে আমার চলে এসছে। আমি এটাকে যদি লাইভ সার্ভার ওপেন করি তো এটা আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে। এটা আমরা তাড়াতাড়ি করলাম, বাট তোমরা চাইলে তোমরা নিজেদের মতো করে আলাদা আলাদা ভ্যালু গুলো চেঞ্জ করে দেবে এখানে। এবার এর উপরে কি হবে না, এর উপরে একটা টেবিলের হেডিং হবে। সো
এর উপরে আমি একটা টিআর নিলাম, টিআর এর ভিতরে একটা পিএইচ দিলাম। তো প্রথম হেডিংটা কি হবে, এখানে আমরা প্রথম হেডিং দিলাম যেটা হচ্ছে হেডিং এ আমরা দিচ্ছি যেটা হচ্ছে আমার 1, এরকম 2 3 4 5 6 করে আমরা দিয়ে দিচ্ছি 2 3 4 5 6 7 8 9 10। সেভ করে দিলাম। তো পিএইচ কি হয়, বাই ডিফল্ট বোল্ড হয়, তো বোল্ড এসে গেছে আমার লেখাগুলো। সেটা হয়ে গেল আমার একটা সিম্পল টেবিল, এগুলো তুমি চেঞ্জ করে দেবে তোমার মতো করে। তো 2 3 4 5 6 7 8 আমি রেখে দিলাম এটাকে এভাবে। এবার এটা হয়ে গেছে আমার একটা টেবিল, বাট সুন্দর লাগছে না টেবিলটা। তো এর জন্য আমরা আসবো এবার বুটস্ট্র্যাপে। তো বুটস্ট্র্যাপ.com এ যাবে, দেন এখান থেকে কন্টেন্টে যাবে, কন্টেন্টে পাবে টেবিল। সো টেবিলের কি কি ক্লাস আছে, না টেবিলের ক্লাস হচ্ছে টেবিল, মেন ক্লাস হচ্ছে টেবিল। তো আমি এখানে গিয়ে এই যে টেবিল, মেন যে টেবিল, এখানে সিম্পল লিখে দাও ক্লাস টেবিল। যে টেবিল করলাম, এবার আমি ব্রাউজারে যাচ্ছি, দেখো সাজানো হয়ে গেছে। বাট এখানে একটা জিনিস এসছে, দেখো এই যে লাইন মেনু 1 তার নিচে ভেঙে গেছে, যেখানে স্পেস ছিল ভেঙে পরের লাইনে চলে এসছে। এটা তো খুব খারাপ জিনিস। যখন ছোট স্ক্রিন আছে তো ঠিক আছে, যখন এটাকে জুম করছি ভেঙে যাচ্ছে। তা আমরা চাই যেটা না ভাঙুক, এটা যেন না ভাঙে। তা আমি এখানে একটা কথা ইউজ করব, নো র্যাপ। তো নো র্যাপ যখনই করব, এর টেক্সট নো র্যাপ কোথায়, ক্লাসটা কি ছিল একবার দেখে নি। টেক্সট হাইফেন নো র্যাপ, হ্যাঁ টেক্সট নো র্যাপ। টেক্সট হাইফেন নো র্যাপ, আমার লেখাটা ব্রেক হবে না, টেক্সট হাইফেন নো র্যাপ। এবার আমরা যদি যাই, দেখো পেজটা যতই জুম করো, এই যে মেনু 1 তো স্পেসের পর আর ভেঙে পরের লাইনে আসছে না। আমি একটা ছোট স্ক্রিনে করলাম তো ঠিকঠাক এসছে, দেখো টেবিলটা সুন্দরভাবে হয়ে গেছে। আমরা কিছুই করিনি, শুধু বুটস্ট্র্যাপের একটা ক্লাস লিখে দিয়েছি, সেটা হচ্ছে টেবিল। যদি এই টেবিল কথাটা না লিখতাম, এখন দেখো কেমন বাজে লাগছে। যেই আমরা এখানে গিয়ে টেবিল কথাটা লিখে দিলাম, অটোমেটিক কি হলো না, উইথ 100% নিয়ে নিল, আর হাইড অটো নিয়ে নিল, 100% উইথ নিয়ে নিল, হাইড অটো নিল, এবং বর্ডার কোলাপস করে দিল। বর্ডার দেখো একটা করে সুন্দর বর্ডার দিয়ে দিয়েছে। সেটা কত ইজিলি আমাকে সিএসএস এর কোড লিখতে হলো না, বুটস্ট্র্যাপ পুরোটা হ্যান্ডেল করে নিল। এটা হচ্ছে প্রথম ক্লাস। এরপরে যদি তোমার মনে হয় যে টেবিলে তুমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, যেমন এটা কালো রঙের টেবিলটা এসছে, তো তার জন্য ক্লাস হচ্ছে কি টেবিল হাইফেন ডার্ক। টেবিল কথাটা কিন্তু থাকবে, এই টেবিলটা যেন ডিলিট করো না। এর সঙ্গে অ্যাডিশনাল একটা ক্লাস দিলাম টেবিল ডার্ক। যেই এটা করবো দেখো সঙ্গে সঙ্গে টেবিলটা দেখো ডার্ক হয়ে গেছে, লেখাটা অটোমেটিক্যালি হোয়াইটে কনভার্ট হয়ে গেছে। মানে এর ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে গ্রে অ্যান্ড টেক্সট কালার হয়েছে হোয়াইট, অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপ এটা হ্যান্ডেল করছে, আমাকে বোঝার কিছু দরকার নেই। আমি চাইলে এর যে বুটস্ট্র্যাপ যে ফাইলটা আমরা লিংক করেছি, এই ফাইলে গিয়ে আমরা দেখতে পারি ফাইন্ড করে যে অ্যাকচুয়ালি টেবিল ডার্ক কি করছে। যে টেবিল ডার্ক, সে টেবিল ডার্কে দেখো ব্যাকগ্রাউন্ড কালার কি করছে, এখানে দেখাচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার করছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি করছে, এখানে দেখো আলাদা আলাদার জন্য সব আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, কত কোড লিখে রেখেছে। আর কালার কি করছে দেখো, হোয়াইট কালার করছে। এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার করছে গ্রে, আর আর এটা করছে আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, আর লেখাটা করছে কালার হচ্ছে হোয়াইট। সেটা হচ্ছে তোমার, যদি তোমার মনে হয় যে টেবিলটাকে তুমি ডার্ক করবে, শুধু ডার্কই কি আছে আর কিছু নেই, হ্যাঁ ডার্ক আছে, লাইট আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, ইনফো আছে, আগের দিন আমরা পড়েছিলাম। তো টেবিল করে দিলাম সাকসেস, আমরা আগের দিন করেছিলাম টেবিল, টেবিল সাকসেস করিনি, আমরা করেছিলাম টেক্সট সাকসেস, বিজি সাকসেস, বিজি ডেঞ্জার, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং। সিমিলারলি তুমি এখানে করতে পারো টেবিল ডার্ক, টেবিল লাইট, টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার। ডেঞ্জার করলে রেড কালারে কনভার্ট হয়ে যাবে। দেখো আমি এখানে করলাম টেবিল ডার্ক, ডার্ক মানে গ্রে কালার। স্যার বিজিটা আমরা কেন লিখছি না টেবিলের ব্যাকগ্রাউন্ড?
না, সেটা হচ্ছে কোনো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড। টেবিলের ব্যাকগ্রাউন্ডের জন্য টেবিল কথাটা লিখতে হবে। বুটস্ট্র্যাপ বলছে টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে বিজি হবে না, টেবিল লিখতে হবে তোমাকে। যেমন টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে টেক্সট কালার লিখতে হবে, মানে তোমার টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার লিখতে হবে। আলাদা আলাদার জন্য আলাদা আলাদা করে বুটস্ট্র্যাপ তোমার ডিফাইন করে দিয়েছে। ওকে, আর কোনো প্যারাগ্রাফ বা বডি তার ব্যাকগ্রাউন্ড করতে গেলে টেবিল হলেও টেবিল কথাটা লিখতে হবে, আদারওয়াইজ তুমি বিজি, যে কোনো জায়গায় বিজি কথাটা লিখো। তো এটা হচ্ছে ডার্ক। বাকি কালার আছেই আমার, অন্য কালার আমি করতে পারি। এবার যদি বলো যে আমরা কি করছি দেখো, টেবিল হেড টি হেড লাইট অর টি হেড ডার্ক। আমার যদি মনে হয় যে টেবিলের যে হেডটা সেটা শুধু আমার ডার্ক কালার হবে বা লাইট কালার হবে, পুরো টেবিলটা আমার একটা কালার হবে, বা টেবিলের যে হেডটা, এই যে এটা হেডিং, এই হেডিংটা অন্য কালার হবে। তো এটাকে যখন তোমাকে পি হেডের মধ্যে রাখতে হবে, পি হেড, নাহলে নেবে না। যখন তুমি হেডিং এর আলাদা কালার দিতে চাও, যে আমার এই যে যেমন এরা করেছে দেখো, হেডিংটাকে ডার্ক করেছে, বাকিটা লাইট হয়েছে। তো টেবিল হেডটা আমরা ডার্ক করে দেব, আর বাকিটাকে আমরা লাইট করে দেব। তো আমি এখানে করলাম, বাকিটা কিছু করছি না, এটাকে শুধু কাট করলাম। আর টেবিল হেডের মধ্যে যে লিখে দিচ্ছি ক্লাস, দেন ক্লাস কি হবে, টি হেড। তখন টেবিল হবে না, টি হেড, টি হেড হাইফেন ডার্ক। এবার গিয়ে দেখো হেডিংটার এত সুন্দর ডার্ক কালার চলে এসেছে। বাকিটা যদি আমরা দেখি, বাকিটা নর্মাল কালার এসছে। এবার তুমি চাইলে যে ওই বডিটা আলাদা একটা কালার করতেই পারো, তার জন্য তোমাকে এর নিচের যে পোর্শনটা সেটা টি বডিতে রাখতে হবে। টি বডি মানে টেবিলের বডি। বডিটা কোথায় শুরু, না এখানে শুরু, শেষ কোথায়, একদম নিচে শেষ। এবার আমরা টি বডিতে গিয়ে ক্লাস দেব। টি বডি, টি বডিতে গিয়ে দিলাম ক্লাস বিজি হাইফেন সাকসেস, ব্যাকগ্রাউন্ড সাকসেস দিয়ে দিলাম, ডান। বা তুমি এখানে টেবিল কথাটাও ইউজ করতে পারো, টেবিল হাইফেন সাকসেস। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, ব্যাকগ্রাউন্ড যখন আমরা করছিলাম একটা জিনিস নোটিস করো, এই যে লাইন গুলোর কালার কিন্তু চেঞ্জ করছে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, লাইন গুলোর কালার কিন্তু রেখে দিচ্ছে। আর যখন টেবিল কথাটা তুমি লিখছো, তখন দেখো ব্যাকগ্রাউন্ড কালারটাও অল্টারনেটিভলি কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, মানে একটা কন্ট্রাস্ট রাখছেও। তো দেখো সুন্দরভাবে আমরা টেবিলটা করলাম, হেডিংটা একটা আলাদা করে দিলাম, বডিটাকে একটা আলাদা কালার করে দিলাম। এটা হচ্ছে আমাদের টি হেড ডার্ক। আর বাকি হচ্ছে, এবার হচ্ছে ধরো একটা কালার করব আমি ডার্ক, বা একটা ডার্ক হবে, একটা একটু লাইট হবে, ডার্ক হবে লাইট হবে। তো আমি এখানে যে লিখে দিলাম টেবিল হাইফেন স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট করবে, এটাকে ডার্ক করো তাহলে বুঝতে সুবিধা হবে। টেবিল ডার্ক, এটা স্ক্রিপ্টটা এখানে হবে না, মেন যে টেবিল সেখানে হবে, মেন একদম যে টেবিল ট্যাগ সেখানে হবে। সো টেবিল স্ক্রিপ্ট যেই আমি করব, এটাকে এটা কেটে দাও, আলাদা আলাদা কালার করলে নিতে পারবে না। এবার দেখো এখানে একটা দেখো একটু ডার্ক, একটা দেখো লাইট, একটা ডার্ক একটা লাইট, একটা ডার্ক একটা লাইট। আমি যদি পুরো টেবিলটাকেই আমরা ডার্ক কালার করি বা অন্য কালার করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। টেবিল হাইফেন সাকসেস, একটা দেখবো
লাইট হচ্ছে একটা ডার্ক আসছে, একটা লাইট একটা ডার্ক, একটা লাইট একটা ডার্ক, একটা ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক লাইট, একটা লাইট। হ্যালো, হ্যাঁ বলো বলো। একটা মিনিট চেক করে আমি বলছি তোমাকে, দাঁড়াও। তোমাদের ডিডব্লিউডি ব্যাচের বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখে, আমি একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে তোমাকে চেক করে আমি জানাচ্ছি। ওকে, সো তো স্ট্রিপের কালার হচ্ছে যে একটা তোমার ডার্ক হবে, একটা লাইট হবে। এবার যদি আমি এখানে টেবিল ডার্ক করি, আরো ভালো বুঝতে পারবে। টেবিল হাইফেন ডার্ক, এইবার দেখো, এটা ডার্ক, এটা লাইট, এটা ডার্ক, এটা লাইট ডার্ক, লাইট ডার্ক, লাইট ডার্ক, লাইট ডার্ক। এটা হচ্ছে যদি আমরা করি টেবিল স্ট্রিপ অর স্ট্রাইপ, এই যে ডার্ক লাইট, ডার্ক লাইট। এরপরে তোমার যদি মনে হয় বর্ডার, টেবিলের চারিদিকে এই যে একটা বর্ডার এসছে, এই বর্ডারটা তুমি যদি আনতে চাও তাহলে ইউজ করবে টেবিল হাইফেন বর্ডার। আমি দিয়ে দিচ্ছি, টেবিল বর্ডার দিই, চারিদিকে একটা ভালো বর্ডার দিই, চারিদিকে বর্ডারটা থাকবে। এই দেখো, প্রত্যেকটা সেলের চারিদিকে বর্ডার থাকছে। একটু আগে ছিল না, একটু আগে শুধু লম্বা লম্বি বর্ডারটা ছিল, এখন দেখো উপর থেকেও এসছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, চারিদিকে বর্ডার। আর যদি বলি বর্ডার রাখবোই না, সেখানে বর্ডার লেস কথাটা করে দেবে শুধু। বর্ডার লেস মানে হচ্ছে দেখো আর বর্ডার গুলো নেই, শুধু এই লম্বা লম্বি বর্ডারটা আছে। তো তুমি চাইলে বর্ডার দিতে পারো, বর্ডার লেস করতে পারো, বর্ডার যদি না দিতে চাও। বর্ডার, বর্ডার লেস, এই যে বর্ডার লেস, এই টেবিল বর্ডার আর বর্ডার লেস, এই যে বর্ডার লেস। আর দেন টেবিল হোভার, জাস্ট সিম্পল টেবিল হোভার করলেই আমার কালার আসতে শুরু করবে। এই করলাম টেবিল হোভার। এইবার দেখো, যেটার উপরে মাউস নিয়ে যাচ্ছি দেখো ওটা হাইলাইট হচ্ছে, যে কোনটার উপর আমার মাউস যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। দেখো, শুধু আমি লিখে দিয়েছি টেবিল হোভার, ডান। ভেরি ইজি, তোমাকে আর হোভারের জন্য আলাদা করে সিএসএস দিতে হবে না। এ বাই ডিফল্ট কালারের সঙ্গে কম্বিনেশন করে তোমার হোভার কালার চেঞ্জ করে দেবে। সো টেবিল হোভার এই যে। দেন স্মল টেবিল, টেবিলকে যদি তোমার ছোট করতে হয় তাহলে লিখবে টেবিল এসএম। যদি তোমার মনে হয় এই টেবিলটা একটু ছোট করব, তো টেবিল এসএম কথাটা লিখে দেবে। এবার গিয়ে দেখো, দেখো ছোট ছোট টেবিলটা ছোট হয়ে গেছে, আর যে হাইটটা ছিল সেগুলো অটোমেটিক কমে গেছে। আমি যদি স্মলটা কেটে দিই, দেখো এখন দেখো এটা লার্জ টেবিল, অ্যান্ড কন্ট্রোল ওয়াই করলাম, এটা স্মল টেবিল। হ্যাঁ বলো, কেউ হ্যান্ড রেজ করেছে? যা, এই যে কালার। স্যার, হ্যাঁ বলো। হোভারের কালারটা কি চেঞ্জ করা যায়? এবং লেখাটা আমি মাঝখানে আনতে চাচ্ছি, টেবিলের লেখাটাকে। লেখার মাঝখানে এবং যে টেক্সটের কালার আছে, অ্যালাইন অ্যালাইন, আগের দিন করেছিলাম না টেক্সট সেন্টার, সেটা তুমি করতে পারো তো। এইটা কি সিএসএস এ করতে পারবো না বুটস্ট্র্যাপে করতে পারবো? লিখে দাও না, কেন তুমি আবার খাটতে যাবে? তো টেবিলে গিয়ে টেক্সট সেন্টার কথাটা করে দাও না, লেখাগুলো দেখো সব মাঝখানে চলে এসছে। এলো? আর হোভারের কালারটা স্যার আমি লাল করতে চাই। হোভারের তখন তোমাকে কাস্টম নিজে থেকে সিএসএস লিখতে হবে। তুমি যদি বলো যে টেবিলের হোভারটা আমি আলাদা নিজের মতো করতে চাই, তখন তোমাকে সিএসএস কোড লিখতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। ওকে, এইবার হচ্ছে টেবিল, এই যে টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি, টেবিল সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, আলাদা আলাদা কালার জন্য আলাদা আলাদা কালার। ধরো আমি এই রোটার একটা আলাদা কালার করব, তো ক্লাস টেবিল হাইফেন সাকসেস। তো দেখো এই রোটার একটা আলাদা কালার, এই যে এটা তুমি একটা আলাদা কালার করবে, তো পরের রোটা একটা আলাদা কালার করব। তো ক্লাস টেবিল হাইফেন ডেঞ্জার, এটা ডেঞ্জার কালার হয়ে গেছে। তুমি চাইলে আলাদা আলাদা কালার করতে পারে, বা তুমি একটা সেলের আলাদা কালার করতে পারো। ধরো আমি এই এই যে টেবিলটা, এই রোটা, এর পরের রোটার
প্রথম সেলটাকে আমি লাল রঙের করতে চাই। পরেরটা এটাতে গেলাম, আমরা গিয়ে করলাম ক্লাস টেবিল হাইফেন ইনফো প্রাইমারি। তো দেখো এটা প্রাইমারি কালার হয়েছে। তুমি চাইলে কোনো একটা সেলকে কালার করতে পারো, আলাদা করে রোকে করতে পারো, আর পুরো টেবিলটাই তুমি করে দিতে পারো। সেগুলো হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লাস, যা যা পড়েছিলাম আগের দিন সেই একই, এগুলো হচ্ছে আলাদা আলাদা কালার দিয়ে। এরপরে যেটা আমাদের হচ্ছে রেসপন্সিভ টেবিল। রেসপন্সিভ টেবিলের ব্যাপারটা কি, না এটাকে আমি বড় ছোট টেবিল করছি না, আমি এটা স্মল টেবিল নয়, এটা আমি লার্জ টেবিলই করছি। এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, এটা লার্জ টেবিল হয়েছে। এইবার যখন পেজটাকে আমরা জুম করছি, দেখো নিচে একটা এই যে হরিজন্টাল বার চলে এসেছে, মানে টেবিলটা রেসপন্সিভ হয়নি। রেসপন্সিভ হয়নি, রেসপন্সিভ হলে কি হতো, নিচে হরিজন্টাল বার কোনোভাবেই আসবে না, এটা একদম পুরো 100% যেমন থাকবে, এখানে কোনো রকম বার আসবে না। তাহলে এটা রেসপন্সিভ কিভাবে করব, না সিম্পল একটা ক্লাস ইউজ করো, টেবিল হাইফেন রেসপন্সিভ। টেবিল হাইফেন রেসপন্সিভ এইটা লিখলেই কি হবে, টেবিলটা রেসপন্সিভ হয়ে যাবে। তো আমি লিখলাম টেবিল হাইফেন রেসপন্সিভ। এইবার দেখো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দিয়েছে। এবার যখন এটাকে বড় করছি, নিচে দেখো কোনো হরিজন্টাল বার আসেনি, তাহলে এলোটা কি নিচে যাওয়া একদম। এই দেখো পেজের মাঝখানে একটা হরিজন্টাল, মানে টেবিলের শেষে একটা বার এসছে, মানে টেবিলটা বড় হয়েছে বাট পেজটা বড় হয়নি, পেজ যেমন ছিল তেমন। কারণ পেজটা বড় হয়ে গেলে নিচে যদি অন্য ডিজাইন থাকে তাদের ডিজাইন ঘেটে যাবে। তো এই টেবিলটাই শুধুমাত্র আমার বড় হয়েছে, তো তার জন্য টেবিলের নিচে আমার একটা স্ক্রল বার চলে এসেছে। দিস ইজ এ রেসপন্সিভ। সো দিস ইজ রেসপন্সিভ। অনলি তোমাকে লিখতে হবে টেবিল হাইফেন রেসপন্সিভ। ডান, আর কিছু নেই আমাদের। তো টেবিল রেসপন্সিভ, এটা আমাদের আলাদা আলাদা রেসপন্সিভ এলজি, এসএম, এক্সেল। এটা হচ্ছে কোন স্ক্রিনে, আমি বললাম এক্সেল মানে এক্সট্রা লার্জ, তুমি এখানে রেসপন্সিভ হাইফেন এক্সেল করতে পারো, যে এক্সট্রা লার্জ যে স্ক্রিন। এখন দেখো বড় এসছে, এটা এখন 100% যদি আমরা জুম করে নিই, দেখো টেবিলটা বড় এসছে। এবার যখন একে বেশি বড় করবো তখন এটা আমার রেসপন্সিভ হবে। তো আগের বারে কি হচ্ছিল, যখন আমরা শুধু রেসপন্সিভ করেছি অটোমেটিক্যালি কি সেটাকে ছোট করে দিয়েছে, যে যতটা লাগবে অতটা রেখেছে, বাকিগুলো সরিয়ে দিয়েছে। বাট আমি যদি পুরো পেজ জুড়েই আসুক, তো এক্সট্রা লার্জ করে দিলাম, তো পুরোটাই এলো। এবার যখন এটাকে জুম করবে তখন নিচে গিয়ে একটা স্ক্রল বার আসবে টেবিলের শেষে। সো দিস ইজ রেসপন্সিভ। তাহলে আমরা কি কি ক্লাস শিখলাম একবার টেবিলে, সেগুলো একবার নোট করে নেব। তো প্রথম যে ক্লাসটা টেবিলের আমরা ইউজ করলাম, দ্যাট ইজ টেবিল ক্লাস। টেবিল ক্লাস, TABL। তারপরে আমরা কি শিখলাম, না টেবিল হাইফেন ডার্ক, টেবিল হাইফেন সাকসেস ডেঞ্জার। আমি ক্লাসগুলোকে এখান থেকে কপি করছি, অত লিখছি না। তো কন্টেক্সচুয়াল ক্লাসগুলোকে আমি কপি করে নিচ্ছি। টেবিলের কালারের জন্য বা সেল কালার যা খুশি করতে পারো, টেবিলের কালারে চেঞ্জ করতে পারো, সেলের কালারে চেঞ্জ করতে পারো। কোথায় গেল কালার গুলো, এই যে সো মাল্টি লাইন সিলেক্ট, তো টেবিল হাইফেন অ্যাক্টিভ, বাকি এখান থেকেও আমরা কেটে দিলাম, এগুলোতে লাগবে না। সো টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার, টেবিল ওয়ার্নিং, টেবিল লাইট। টেবিলের আগে শুধু টেবিল না করে বিজি করে দাও, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, টেক্সট করে দাও, লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমরা কিছু কন্টেক্সচুয়াল ক্লাস দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, না সিমিলারলি টি হেড হাইফেন ডার্ক বা টি হেড হাইফেন, এগুলো সবই হবে। কপি করলাম, পেস্ট করে দিলাম,
শুধু এখানে টেবিলের জায়গায় আমরা চেঞ্জ করে দেব টি হেড। ও অ্যাক্টিভ, সো টেবিলের জায়গায় শুধু লিখে দেবে টি হেড, টেবিলের হেডিং টি হেড। দেন এরপরে আমরা কি দেখলাম না, টেক্সট হাইফেন নো র্যাপ, টেক্সট হাইফেন সেন্টার লেখাকে মাঝখানে করার জন্য। তারপর আমরা কি দেখলাম, টেবিল হাইফেন রেসপন্সিভ, টেবিল হাইফেন স্ট্রিক্ট, টেবিল হাইফেন এসএম স্মল, টেবিল হাইফেন রেসপন্সিভ, টেবিল হাইফেন রেসপন্সিভ এসএম, এমডি মিডিয়াম স্ক্রিন, এলজি, এক্সেল এক্সট্রা লার্জ। তারপরে আমরা কি ক্লাস দেখলাম, টেবিল হাইফেন হোভার, টেবিলের হোভারের জন্য, টেবিল হাইফেন বর্ডার, টেবিল হাইফেন বর্ডার লেস, বর্ডার দিতে চাইলে বর্ডার দেবে, বর্ডার লেস করলে বর্ডার আসবে না। বাস এই ছিল আমাদের টেবিলের সমস্ত ক্লাস যেগুলো আমরা টেবিলে ইউজ করে থাকি। ডান। আগের দিনে আমরা কি শিখেছিলাম না, আগের দিনে আমরা এই সমস্ত জিনিসগুলোই দেখেছিলাম। এগুলো টেবিল নয়, এখানে শুধু আমরা কন্ট্রোল পিজি ব্যাকগ্রাউন্ড, আবার ওটা কি পেস্ট করলাম লেখার কালার চেঞ্জ করার জন্য। আগের দিন আমরা এগুলো দেখেছিলাম। টেক্সট আর কি দেখেছিলাম আগের দিন, টেক্সট হাইফেন সেন্টার, টেক্সট হাইফেন রাইট, টেক্সট হাইফেন জাস্টিফাই, টেক্সট হাইফেন লেফট। আর কি দেখেছিলাম আমরা ক্লাস, ডিসপ্লে হাইফেন 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4, 1 2 3 4। তো আগের ক্লাসে আমরা এই ক্লাসগুলো শিখেছিলাম। আজকে আমরা দেখলাম টেবিলের যে ক্লাসগুলো সেগুলো কি কি হয়। বলো বুঝতে পেরেছো কি, না কারোর কোনো কোশ্চেন আছে? বল। খুব ইজি কিন্তু। জি স্যার, বুঝতে পেরেছি। বাকিরা মিশর, বাঁধন, সঞ্জিদা, স্যার বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিস করতে সময় লাগবে। ওই রেকর্ডিংটা দেখে দেখে একটু প্র্যাকটিসটা করেন। জি স্যার। তো আমরা আমাদের এলএমএস এ আসি। এলএমএস এর যে চ্যাপ্টারটা ছিল টেবিল, একবার দেখে নিই রিক্যাপ করে। তারপর আমরা ইমেজে চলে যাব, যে ছবি কিভাবে আমরা রেসপন্সিভ পিকচার কিভাবে দিতে পারি। তো বুটস্ট্র্যাপ কালার আগের দিনে আমরা বুঝেছিলাম, আজকেও আমরা বুঝে নিলাম বুটস্ট্র্যাপের কি কি কালার হয়। কালার মিউটেড, কালার ডার্ক, টেক্সট টেক্সট ডেঞ্জার ওয়ার্নিং একই। এখানে কালার ছিল। এরপরে টেবিল, সো টেবিল, টেবিল স্ট্রিপ, টেবিল বর্ডার, টেবিল হোভার, টেবিল ডার্ক, টেবিল দেখে নিয়েছি আমরা এগুলো সব। এখানে কোড দিয়ে বোঝানো আছে। দেন টেবিল বর্ডার, টেবিল বর্ডারলেস, সেই যে টেবিল বর্ডার্ড,
বর্ডার তোমরা দিতে পারো বা টেবিল বর্ডার লেস করতে পারো। দেন হোভার, এটা হচ্ছে টেবিল হোভার। এই যে টেবিল হাইফেন হোভার অলরেডি আমরা দেখে নিলাম। হোভার মানে মাউস নিয়ে গেলেই চেঞ্জ হবে। দেন ব্ল্যাক অ্যান্ড ডার্ক, এই যে টেবিল ডার্ক। শুধু ডার্ক কেন, সাকসেস তুমি ইনফো তুমি মিউটেড লাইট ইউজ করতে পারো। এই যে টেবিল ডার্ক টেবিল হোভার একসঙ্গে দুটো ইউজ করেছে, আমরা করেওছি একসাথে। দুটো কেন, 4টে 5টা 6টা ক্লাস দিতে পারো। টেবিল বর্ডার লেস, এই যে টেবিল হাইফেন বর্ডার লেস, কোনো কিছু বর্ডার আসবে না, এই যে চারিদিকে কোনো বর্ডার আসবে না। দেন রেসপন্সিভ টেবিল, টেবিল হাইফেন রেসপন্সিভ, এই যে টেবিল হাইফেন রেসপন্সিভ। রেসপন্সিভ নয়, তার সাথে সাথে আমরা আরো অনেক ক্লাস দেখেছি রেসপন্সিভ এক্সেল। এই যে এখানে নিচে আমার একটা স্ক্রোল বার চলে আসবে, এক্সেল এমডি এলজি। এটা ছিল আমাদের বুটস্ট্র্যাপের সেকেন্ড চ্যাপ্টার। ডান। সো থার্ড চ্যাপ্টারে কি আছে না, বুটস্ট্র্যাপ ইমেজ। প্রথমে আছে বুটস্ট্র্যাপ ইমেজ, তারপরে আছে বুটস্ট্র্যাপের অ্যালার্ট, বুটস্ট্র্যাপ ইমেজ, বুটস্ট্র্যাপ অ্যালার্ট, স্পিনার অ্যান্ড প্রপাগেশন। তো আমরা বুটস্ট্র্যাপ এইখান থেকে প্র্যাকটিসটা করব। এর ভিতরে টেবিলের ঠিক উপরে দেখো ইমেজ লেখা আছে। তো ইমেজ দুটো রকম হয়, একটা হচ্ছে তুমি ইমেজের ইমেজ আইএমজি ফ্লুইড ইউজ করতে পারো যদি রেসপন্সিভ। ফ্লুইড মানে হচ্ছে ম্যাক্স উইথ 100%, হাইড অটো, ম্যাক্সিমাম উইথ হচ্ছে 100%। যখন কোনো ইমেজকে তুমি রেসপন্সিভ ইমেজ মানে স্ক্রিনের সাইজ হিসাবে ওটা অ্যাডজাস্ট হবে, তখন আমরা ইউজ করব আইএনজি ফ্লুইড। আদারওয়াইজ তুমি ইমেজকে আলাদা আলাদা ভাবে স্টাইল করতে পারো। চলো আমরা একটা ইমেজ নিয়ে দেখি। তো আমরা আজকে এই সেকেন্ড অ্যাবাউট পেজে গেলাম, এখানে একটা ইমেজ অলরেডি নেওয়া আছে। এখানে ক্লাসগুলো বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো সেটা অ্যাড করে দিই। তো এখানে গিয়ে আমরা করলাম লিঙ্ক সিএসএস, দেন সিএসএস ফোল্ডার bootstrap.css। জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আমি আগেরটা থেকে কপি করে নিই, যে কোয়েরি আর জাভাস্ক্রিপ্ট আবার অতগুলো লিখবো। এই 3টে ফাইল আমরা অ্যাবাউট পেজে গিয়ে একদম ইমেজের শেষে পেস্ট করে দিলাম। এই ইমেজটা এবার আমরা রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখো এটা একটা ইমেজ এসছে, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, দেখো ডান দিকে চলে যাচ্ছে। এটাকে জুমটা কমিয়ে দিই। হ্যাঁ, এবার দেখো ইমেজটা ঠিকঠাক ছোট এসছে। এটা দেখো স্ক্রিন যখন ছোট স্ক্রিন করছি তখন আবার এইদিকে চলে আসছে, মানে রেসপন্সিভ হয়নি। অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার কথা ছিল, যে স্ক্রিন ছোট হলে ওটা ছোট হয়ে যাওয়ার কথা। তো এখানে গিয়ে শুধু ইমেজের একটা ক্লাস দেবে, ক্লাস আইএনজি হাইফেন ফ্লুইড, FLUID। এর মানে হচ্ছে ম্যাক্স উইথ 100% আর হাইড অটো। এবার যদি এটাকে করো, এবার দেখো যে ছোট স্ক্রিনে করলাম, দেখো ছবিটা একদম ফুল স্ক্রিনে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়েছে। বড় স্ক্রিনে উইথ ম্যাক্স উইথ 100% যতটা ওর হাইট ততটা নিয়ে নিয়েছে। আর ছোট স্ক্রিন যখন করছি দেখো ম্যাক্স উইথ 100%। তো অটোমেটিক্যালি ও অ্যাডজাস্ট করে নিচ্ছে। যখনই তুমি কোনো ছবি দিতে চাইবে তখনই আমরা ইউজ করব এখানে আইএনজি ফ্লুইড ক্লাস। এবার যদি মনে হয় যে ইমেজের চারিদিকে এরকম একটা বাউন্ডারি দেবো, এই যে চারিদিকে যেন একটা বর্ডার দেবো, তো তার জন্য আমরা ক্লাস ইউজ করব আইএনজি থাম্বনেল। সেখানে আমি টুইট করলাম, দেন আইএনজি থাম্বনেল। আমরা গিয়ে যদি দেখি, দেখো ছবিটার চারিদিকে দেখো একটা সুন্দর বর্ডার এসছে। রেসপন্সিভ, হ্যাঁ রেসপন্সিভও হয়েছে, এবং ছবিটার চারিদিকে একটা সুন্দর বাউন্ডারিও চলে এসছে। যখনই ছবি নেবে যদি চারিদিকে চাও তো থাম্বনেল। আচ্ছা, তুমি যদি ছবিকে রাউন্ডেড, এর কর্নার গুলো দেখো, একটু কর্নার গুলো রাউন্ডেড, একদম শার্প কর্নার নয়, তো তার জন্য তোমরা কি ইউজ করতে পারো না, রাউন্ডেড। এখানে আমি থাম্বনেলস করলাম এন্ড রাউন্ডেড কথাটা লিখে দিলাম। এখানে গিয়ে দেখবো এই যে কর্নার গুলো হালকা, এই থাম্বনেলসটা কেটে দাও, নাহলে বুঝতে খুব অসুবিধা হবে যে রাউন্ডেড হচ্ছে কিনা। এবার কর্নার গুলো দেখো রাউন্ডেড হয়ে গেছে, হালকা দেখো যে রাউন্ডেড, শার্প নয়। রাউন্ডেডটা একবার কেটে দাও, তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমার।
এখন দেখো 7 কর্নার, কর্নার গুলো একদম 7 90 ডিগ্রি। এবার আমরা যদি এটা করে দিই রাউন্ডে, এবার গিয়ে দেখো এই হালকা তোমার বর্ডার রেডিয়াস নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে তোমার যদি টেক্সট, এবার তুমি এর থেকে বাড়াতে চাইলে তোমাকে আলাদা করে বর্ডার রেডিয়াস সিএসএস এর কোড দিয়ে অ্যাড করতে হবে। এইবার কোন ছবিকে তুমি ধরো বাঁ দিকে, কোন ছবিকে ডান দিকে যদি করতে চাও, তো এখানে ফ্লোট, ফ্লোট লেফট, ফ্লোট রাইট আমরা ইউজ করেছিলাম। এটা করলাম ফ্লোট লেফট, আর একটা ছবি নিচ্ছে আমরা, এটাকে ফ্লোট রাইট করে দেবো। ফ্লোট লেফট অ্যান্ড ফ্লোট রাইট। তো দেখো এই ফ্লোট লেফট অ্যান্ড ফ্লোট রাইট, এই ডান দিকে জায়গা নেই, সেই জন্যই নিচে এসছে এখানে। এটাকে যদি একটু ছোট করে দিই তাহলে এ ঠিক ডান দিকে এর এইখানে প্লেস হয়ে যাবে। তো এর 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 একটুখানি ইউজ করে দিই W50 অ্যান্ড W50। W মানে 50 মানে উইথ 50%। তো দেখো এখন দুটো ছবি পাশাপাশি চলে এসছে। শুধু ইউজ করলাম আমরা ফ্লোট লেফট একটাকে, আর একটাকে করে দিলাম ফ্লোট রাইট। একটা ডান দিকে যাবে, একটা বাঁ দিকে যাবে। আর W50 মানে হচ্ছে W চারটে হয়, 25 মানে হচ্ছে 25%। এটা যদি আমরা করি তা দেখো একটা 25%, একটা 50%। আর 25, 50, 75, 100 চারটে হয়। এর বেশি কোড, এর যদি অন্য কিছু করতে চাও কাস্টম, দেন তোমাকে সিএসএস এর কোড লিখতে হবে। 25, 50 অ্যান্ড 75, 100। W25, W50, W75, W100। তো এটা হচ্ছে লেফট রাইট। আর তোমার যদি মনে হয় যে তুমি ছবিটাকে এরকম মাঝখানে নিয়ে আসবে, ধর এর নিচে আমি আর একটা ছবি দিলাম, এটা রাউন্ডেড থাক, ফ্লোট ফ্লোট কিছু দিচ্ছি না, উইথ এটাই থাক। এবার এই ছবিটাকে যদি বলে মাঝে, মাঝখানটায় নিয়ে আসবো, শুধু একটা এখানে লিখতে হবে, এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে, ডি ব্লক। ডি ডিসপ্লে ব্লক আমরা ইউজ করেছিলাম না, ডিসপ্লে ব্লক, এই যে কোথায় গেল ডিসপ্লে ব্লক। আর হচ্ছে এমএক্স অটো, এমএক্স মানে হচ্ছে মার্জিন লেফট অ্যান্ড রাইট অটো। ডিসপ্লে ব্লকস এমএক্স অটো। এবার যদি গিয়ে দেখি আমরা, এই দেখো ছবিটা মাঝখানে চলে এসেছে। তারপর অনেকগুলো ক্লাস দেখলাম, একবার ক্লাসগুলোকে একটুখানি পোস্টমর্টম করে নিই যে কি কি ক্লাস দেখলাম। ফার্স্ট হচ্ছে রেসপন্সিভ ইমেজ করার জন্য IMGFLUID, রেসপন্সিভ ইমেজের জন্য। দেন এরপরে আমরা দেখলাম যে রাউন্ডেড, যদি তোমার মনে হয় যে তুমি কর্নারটাকে একটু হালকা বর্ডার রেডিয়াস দেবে, রাউন্ডেড। দেন IMG-thumbnail, THUMBNAIL, থাম্বনেল। দেন আমরা যদি চাই ছবিকে বাঁদিক ডান দিক করতে, তো ফ্লোট FLO। শুধু ছবি কেন, যে কোনো জিনিসকেই তুমি করতে পারো, কোনো প্যারাগ্রাফকে ইউজ করতে পারো ফ্লোট লেফট অ্যান্ড ফ্লোট রাইট দিয়ে, FLOAT, ফ্লোট রাইট। আর কি দেখলাম আমরা, W, সো W25 মানে 25%, W50, W75, W100 উইথ। আর কি দেখলাম আমরা, ডিসপ্লে ব্লক, ডি ব্লক, DBLOC কে। ডিসপ্লে ইনলাইন ব্লক, তার জন্য এখানে আমরা ইউজ করতে পারি ডি ইনলাইন ব্লক। ডি নান, ডিসপ্লে নান। আচ্ছা, আর কি ছিল আমাদের, এমএক্স, এমএক্স অটো মানে হচ্ছে মার্জিন লেফট অ্যান্ড রাইট। এমএক্স মানে হচ্ছে মার্জিন লেফট অ্যান্ড রাইট। MY মানে হচ্ছে মার্জিন টপ অ্যান্ড বটম। M মানে হচ্ছে মার্জিন চারিদিকে। ML মানে হচ্ছে মার্জিন লেফট অটো। MR মানে হচ্ছে মার্জিন রাইট অটো। MB মানে হচ্ছে মার্জিন বটম অটো। MT মানে হচ্ছে মার্জিন টপ অটো। অটো মানে অটোমেটিক্যালি। এবার তোমার যদি মনে হয় যে মার্জিন আমি নিজের মতো সেট করব, তার জন্য 5টা ক্লাস আছে।
M1, M2, M3, M4, M5। এর মাপগুলো কত? আমরা একবার আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটায় যাই, এখানে গিয়ে সার্চ করি M-1। এই যে, সো M1, M1 মানে হচ্ছে 0.25 REM। M1 মানে হচ্ছে 0.25 REM, 1 REM মানে হচ্ছে 16 পিক্সেল, তার মানে 4 পিক্সেল। M2 মানে কত? 0.5 REM মানে 8 পিক্সেল, 0.5 REM মানে হচ্ছে 8 পিক্সেল। আর দেন M3 মানে হচ্ছে 1 REM, 1 REM মানে হচ্ছে 16 পিক্সেল। M4 মানে হচ্ছে 1.5 REM, 1.5 মানে হচ্ছে 16 8 24 পিক্সেল। আর M5 মানে হচ্ছে 3 REM, 3 REM মানে হচ্ছে 48 পিক্সেল। তো তুমি যদি বলো M1 মানে মার্জিন বাঁ দিক ডান দিক উপর নিচে চারিদিকে 4 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল করে দেবে। M2 মানে হচ্ছে চারিদিকে 8 পিক্সেল। সিমিলারলি আমরা এটাকে কপি করলাম, এখানে শুধু লিখে দেবো ML। ML মানে হচ্ছে মার্জিন লেফট, ML। সিমিলারলি আমরা করে দেবো MR, মার্জিন রাইট। আর যদি বলি লেফট আর রাইট দুদিকেই করব, তাহলে MX। আচ্ছা, যদি বলি টপ, MP। যদি বলি মার্জিন নিচে করব, MB। আর যদি বলি উপর নিচে দুদিকেই, তাহলে MX, MY, MY। সিমিলারলি আমরা এখানে ইউজ করতে পারি P1। আমরা যেগুলো শিখেছিলাম প্যাডিং চারিদিকে হবে, দেন আমরা করলাম PL, প্যাডিং লেফট, PR, প্যাডিং রাইট, PX, প্যাডিং লেফট অ্যান্ড রাইট, then PP, padding top, then PB, padding bottom, আর উপর নিচে দুটো হলেই PY, padding top and bottom। আর যদি বলি প্যাডিং অটো, P হাইফেন অটো, PX হাইফেন অটো, PY হাইফেন অটো। প্যাডিং X মানে হচ্ছে লেফট রাইট, PL হাইফেন অটো, PL লেফট রাইট, PR হাইফেন অটো, PB প্যাডিং বটম অটো, আর প্যাডিং টপ অটো, PT। তো দেখো কতগুলো ক্লাস আমরা জানলাম, এই ইমেজ করতে গিয়ে আমরা এখানে অনেকগুলো ক্লাস সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। তো এটা ছিল আমাদের ইমেজের। আর কিছু আছে রাউন্ডেড, আমরা দেখলাম তো রাউন্ডেড। আচ্ছা, রাউন্ডেড মানে হচ্ছে আমাদের এই কর্নার গুলো মুড়ে দেওয়ার জন্য। ইমেজ থাম্বনেলস আমরা দেখলাম। আর একটা আমাদের ইউজ হয় ইমেজ রাউন্ডেড সার্কেল, ওটা এখানে দেয়নি।
তো চলো রাউন্ডেড সার্কেলটা আমরা ইউজ করি। তো আমরা আরো একটা ইমেজ নিলাম এর নিচে, এর নিচে আমরা করছি রাউন্ডেড হাইফেন CIRCLE, রাউন্ডেড হাইফেন সার্কেল। এই দেখো, তো কি হয়ে গেছে, একদম গোল করে ছবিটা আমার চলে এসেছে, রাউন্ডেড সার্কেল। তো রাউন্ডেড হাইফেন সার্কেল এই ক্লাসটা আমরা এখানে লিখে দিলাম। ইমেজের জন্য আমরা এখানে উপরে লিখবো ইমেজ রাউন্ডেড হাইফেন সার্কেল। এই ছিল আমাদের ইমেজের ক্লাস। তার সাথে সাথে আমরা কিছু ইউটিলিটিস ক্লাস দেখলাম, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং। মার্জিন প্যাডিং যে ক্লাসগুলো আমাদের হয়, তো আমরা এখন থেকে আর মার্জিন করতে গেলে আর সিএসএস এ লিখবো না, এম হাইফেন অটো, বাস মার্জিন অটো চারিদিকে। এবার মার্জিন তোমার যদি মাপ থাকে 4 পিক্সেল দিতে চাও, এম হাইফেন 1 করে দেবে। 4, 8, 16, 24, 48, 4, 4-এর ডবল হচ্ছে 8, 8-এর ডবল হচ্ছে 16, তারপর এখান থেকে 24, 24-এর ডবল 48। সেই ছিল আমাদের ইমেজ ক্লাস। বলো বুঝতে পেরেছো কি? জি স্যার। স্যার আপনি যেটা লিখছেন এটা কি স্যার ওই যে নোটপ্যাডে লিখতেছেন নাকি ওয়ার্ড ডকুমেন্টস? হ্যাঁ, ওই যে ক্লাসের যেগুলো নিচ্ছেন ওগুলো তো আপনি নিচে লিখে দিচ্ছেন যে কোন কোন ক্লাস আপনি নিছেন, এগুলো কি নোটপ্যাডে লিখতেছেন না ওয়ার্ড ডকুমেন্টসে লিখতেছেন? এইগুলো এগুলো ও তোমার সাবলাইন টেক্সটে লিখতেছেন। সাবলাইন টেক্সট লিখছি আমি। যখন মেলটা পাঠাবো কোডগুলো, এখন এইটাও তোমাদের ওই মেলের বডিতে দিয়ে দেবো। ও, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, বেশি পড়ানো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সবাই তো রেসপন্স কম করতেছে, কারণ হচ্ছে যেগুলো তো প্র্যাকটিস করতে হবে। এগুলো খুব ইজি জিনিস কিন্তু। হ্যাঁ স্যার ইজি, তারপরে তো আমাদের প্র্যাকটিসের জন্য একটু থাক, আর দরকার নেই স্যার। থাকবে। জি ভাই, স্যার এই কারণ পর্যন্ত থাক। আপনি বলছেন কেউ মানে সবাই শুনতেছে, প্রোঅ্যাক্টিভ থাকা দরকার। হ্যাঁ ঠিক, ওই সবাই ভাবছে রেকর্ড করবো। হ্যাঁ সাজেস্ট করো, তার জন্য তোমাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হয়। বুটস্ট্র্যাপ 5টা ঠিকঠাক কাজ করে না, বুটস্ট্র্যাপ 4টা করবে, ঠিকঠাক কাজ করবে। এখানে তোমার এক্সটেনশনে গিয়ে বুটস্ট্র্যাপ STRAP বুটস্ট্র্যাপ 4, এই যে প্রথম যেটা এসছে এটা করলেই হবে। এই যে বুটস্ট্র্যাপ 4, এটাকে ইনস্টল করে দেবে, বাস হয়ে গেল। এইবার তো ওয়েবসাইট তৈরি করা কত ইজি দেখো। বুটস্ট্র্যাপ 4 করার পর এইবার তুমি এখানে গিয়ে শুধু লিখবে $, অটোমেটিক্যালি তোমার CDN, জাভাস্ক্রিপ্টের CDN, jQuery CDN, বুটস্ট্র্যাপ CDN সমস্ত ফাইলও ইম্পোর্ট করে নেবে, তোমাকে আর কিছু করার দরকার নেই। স্যার আপনি যে লিঙ্কগুলো করে দিচ্ছিলেন তারও দরকার নেই না? না, আর লিঙ্ক করার দরকার নেই, লিঙ্ক করে নেবে অটোমেটিক্যালি। $, লিখলে অটোমেটিক লিঙ্ক করে নেবে। ও তাহলে এইটা তো এইটা কি আমি অফলাইনে করতে পারবো না অনলাইনে করতে হবে? অফলাইনে তুমি কোডটা লিখতে পারবে, এবার যখন এটাকে তুমি ওপেন উইথ লাইভ সার্ভার করবে তখন নেটের দরকার, কারণ তখন ও তো ওই লিঙ্কগুলো থেকে ফাইলগুলোকে ডাউনলোড করবে, ও, তো নেট তখন দরকার। বাকি বাকি যেগুলো আছে সেগুলো তুমি করতে পারো, যেমন B4, আমি ইমেজই নিচ্ছি IMG, ইমেজের নাম দিয়ে এবার ক্লাস ক্লাস
কি ছিল আইএনজি। এবার দেখো আইএনজি এই যে চলে এসছে ফ্লুইড, আইএনজি ফ্লুইড, আইএনজি হাইফেন, আর কিছু আসছে না, এর জন্য আরেকটা আমাদের এক্সটেনশন ইনস্টল করতে হবে। বুটস্ট্র্যাপের ইন্টেলিজেন্ট বলে একটা এক্সটেনশন থাকে, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্ট, এই যে ইন্টেলিসিপো। না এটা তো বুটস্ট্র্যাপের নয়, বুটস্ট্র্যাপের একটা ছিল, কোথায় গেল? এইটা পাওয়ারফুল বুটস্ট্র্যাপ। এটাকে ইনস্টল করে নেবে, পাওয়ারফুল বুটস্ট্র্যাপ। হয়ে গেছে। চলো এবার ফাইলে চলে যাও। এবার তোমার যখন বুটস্ট্র্যাপের কোড দরকার তখন এইখানে গিয়ে আমরা যদি লিখি, এই যে দেখো একটা বাটন এসছে, বাকিগুলো কোথায়? এই যে শুধু বাটন আসছে, টোস্ট আসছে, সুইচ আসছে, স্টার্ট আসছে, স্পিন আসছে, ইমেজের জন্য কিছু আসছে না কেন? আইএমজি না, উল্টো পাল্টা থাকবে যেগুলো তোমার। না, যখন তুমি এক্সটেনশন ইউজ করবে বুটস্ট্র্যাপের এক্সটেনশন তখন হবে বি4। বি4 লিখলেই বুঝে যাবে আমার যে বুটস্ট্র্যাপ, তার জন্য ইউনিক আছে। যেরকম এই যে আমরা বুটস্ট্র্যাপ পাওয়ার করলাম তার জন্য এই যে এক্সক্লামেটরি মার্কস, এইবার দেখো চলে আসছে। তুমি বুঝতে পেরেছো? এবার আমি যদি কার্ড করলাম, এই দেখো সমস্ত কার্ডের কোডটাও তৈরি করে দিল বুটস্ট্র্যাপ পাওয়ারে। এটাই যদি আমরা বুটস্ট্র্যাপ এক্সটেনশন দিয়ে করতাম তার জন্য আমরা করতাম বি4 হাইফেন কার্ড। দেখো বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা তোমার ফ্রেমওয়ার্ক। হ্যাঁ 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 হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ফ্রন্ট এন্ডের জন্য আমরা ইউজ স্যার বলে। তাহলে স্যার বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের একটা হোম পেজ তৈরি করে দেখেন না স্যার। বুটস্ট্র্যাপ দিয়ে একটা হোম পেজ তৈরি করে দেখাবো, একটু আরেকটু এবং কিচ্ছু, জি আপনার স্যার আজকে একটু দেখেন না স্যার, আপনার তো 2 মিনিটের বেশি সময় লাগবে না। আমি স্যার এটা একটু স্যার অনেক কিছু সাজানোর দরকার নাই, শুধু হেডার ফুটার আর ভিতরের স্যার টেবিলটা এটা একটু দেখালে আমি একটু প্র্যাকটিসটা করতে পারি স্যার। আচ্ছা আমি লিঙ্ক তো আপনি দেখাই দিছেন, লিঙ্কটা তো দেখাই দিছেন, লিঙ্কটা সমস্যা নেই। না, লিংক এটা হচ্ছে তোমার, আমি যদি বুটস্ট্র্যাপের যে এটা এক্সটেনশনটা ইনস্টল করলাম আমি যদি সেইটা দিয়ে করি, জি 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 আমরা এখানে বডিতে গেলাম, এখানে আবার কি লাগবে না, একটা ন্যাভিগেশন বার লাগবে। তো আমি এখানে লিখলাম বি4 হাইফেন ন্যাব বার, ন্যাব বার ডিফল্ট নিয়ে নিলাম, দেন এখান থেকে করে দিলাম এই, এটা ন্যাব বার তৈরি হয়ে গেল। ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে আমার ন্যাভিগেশন বার ক্রিয়েট হয়ে গেছে। এইবার এর নিচে ধরো আমার একটা ইমেজের ক্যারোজেল করব, একটার পর একটা ছবি আসবে যাবে। তো তার জন্য আমি এখানে গিয়ে লিখলাম বি4 হাইফেন ক্যারোজেল, ক্যারোজেল ডিফল্ট নিয়ে নিচ্ছি, CAROU, ক্যারোজেল ডিফল্ট হয়ে গেছে। এবার এইখানে গিয়ে শুধু আমরা ইমেজ গুলোকে চেঞ্জ করে দেবো,
ইমেজ, আমার এখানে ছিল img ফোল্ডার a.jpg, ইমেজ ফোল্ডার b.jpg, আর একটা করব ইমেজ ফোল্ডার, আর একটা ছবি এখানে আছে। তিনটেই আপাতত করছি এখানে, পরে আমরা মাল্টিপল দিতেই পারি। ইমেজ ফোল্ডার, ইমেজ ফোল্ডার c.jpg। তো ডান, এখানে আমার চলে এসছে এই যে, কিন্তু ছবিগুলো ছোট ছোট হয়ে গেছে, ছবিগুলোকে আমাকে পুরোপুরি করতে হবে। তো তার জন্য আমরা ইমেজগুলোতে একটু ক্লাস দেব, ইমেজের ক্লাস দিতে হবে উইথ 100 ডিসপ্লে ব্লক। হয়ে গেছে উইথ 100% ডিসপ্লে ব্লক অ্যান্ড এইচ অটো, হাইট অটো করে দিচ্ছি। এটা সবগুলোর জন্যই করে দিচ্ছি। এটা কপি করলাম, পরের ইমেজটাতেও দিয়ে দিলাম অ্যান্ড পরের ইমেজটাতেও দিয়ে দিলাম। সেটা হয়ে গেল আমার ক্যারোজেল, একটার পর একটা ছবি আসবে সুন্দর। এবার এর নিচে আমাদের কোনো হয়তো ফুটার থাকবে, তো এর নিচে আমরা গেলাম। হ্যাঁ, ক্যারাজল ইটসেলফ একটা হচ্ছে যে কমপ্লিট, এটা বড় ক্লাস, কারণ এটা পুরো একটা লাগে। এটা ঠিক আছে, আপনার অ্যারো দিয়ে ডট দিয়ে যেটা দেখানো হয় এখানে যে হ্যাঁ, এটা আসছে, যেটা ক্যারাজল নিয়ে আমি তো কোশ্চেন ছিল ভাই, এই যে যেটা আসছে না তার ডট আর এটা যেটা তো সরাসরি নিয়ে নিচ্ছে। এবার এটা হ্যাঁ, নিয়ে তো অনেক কোয়ারিজ থাকে না ভাই? না না, সে থাকবে, আমি জাস্ট দেখাচ্ছি। আমি তো করাইনি এখনো, ক্যারোজেল তো আমি করাইনি। না ঠিকই, ক্যারাজল তো আমি ভেরি ধরে ধরে ইম্পর্টেন্ট। করাবো, আমি ধরে ধরেই করাবো, তোমার যেরকম করাচ্ছি সেইভাবেই করাবো। যে ক্যারোজেলের আমি এই আইকন গুলো কিভাবে দিতে হয়, এইখানের আইকন গুলো কিভাবে আনতে হয়, এর উপরে লিখতে কিভাবে হয়, এটা অটোমেটিক্যালি স্লাইড কিভাবে হয়। তো এটা একটা গেল আমার, আর এর নিচে আমাদের হয়তো একটা section, তবে এখানে কোটা স্যার একটু প্রাইমারি লেভেলের ধারণাটা দিচ্ছে আর কি। হ্যাঁ, যে আমরা এগুলো শিখে যাওয়ার পরে আমরা এইভাবে ওয়েবসাইটটাকে দাঁড় করাতে পারি। এবার এর নিচে তুমি হয়তো ফুটার সেকশন দিলে, বা তুমি এর ভিতরে হয়তো কিছু একটা ছোট ছোট করে আরো ছবি দিতে পারলে, বা কিছু লিখলাম আমি, ধরো আমি এখানে একটা রো নিলাম, আর সরি কলম নিচ্ছি প্রথমে, না রো নিচ্ছি, কল নিচ্ছি। কলমের ভিতরে আমরা বিফোর হাইফেন কার্ড দিচ্ছি, কার্ড ডিফল্ট 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 কার্ড নিয়ে নিলাম। আর এই টেক্সটে গিয়ে আমরা লরেন লিখে দিলাম। আর এটা করে দিচ্ছি কোল এলজি 443 কোল, এগুলো কি হয় এখন বুঝছি না। কোল MD6 কোল SM 12, এটা কপি করলাম, পেস্ট পেস্ট পেস্ট, এই পুরোটাকে কপি করলাম। এবার আমরা এখানে সুন্দর ছবি টবি অন্য কিছু দিতে পারি। সেখানে সুন্দর দেখো চারটে সেকশন এসে গেছে। এটাকে আমরা চাইলে যখন ছোট স্ক্রিনে আসছে অটোমেটিক একটা একটা হয়ে যাবে, মিডিয়াম স্ক্রিনে দুটো দুটো, বড় স্ক্রিনে চারটে চারটে। সেখানে আমরা এটা ছবি, কি গ্রিড? এটা কার্ড, হ্যাঁ গ্রিড সিস্টেম, হ্যাঁ এটা গ্রিড। ভাই এক ক্লাসই সব দেখা যাচ্ছে গ্রিড ট্রিট, জানি না সন্ধ্যারা বুঝতেছে কিনা। ঠিক আছে, আরে অসুবিধা নেই। বোঝা নয়, আমি বোঝার জন্য বলছি না, আমি বলছি যে শিখে যাওয়ার পরে আমরা এইভাবে একটা ওয়েবসাইটকে দাঁড় করতে পারি, বুঝতে পেরেছো? এটা আমি কিছু শেখাচ্ছি না তোমাদেরকে। ঠিক আছে ভাই। যেমন আর একটা এটার idea, পরে তো আমি গ্রিড ন্যাপবার কারোজেল যা আছে সব পরপর ধীরে ধীরে দেখাবো। যেমন ভাবে আমরা টেবিল দেখলাম, যেমন ভাবে আমরা কন্টেক্সচুয়াল যে ইউটিলিটিস যে ক্লাসগুলো দেখছি, যেমন ভাবে কালার ক্লাস দেখছি, ঠিক সেইভাবেই আমরা দেখবো। ইমেজে যেমন দেখছি সেইভাবেই আমরা দেখে দেখে যাবো, বুঝতে পেরেছো নাইজোর?
জি ভাই, কারণ হচ্ছে যে ক্যারাজল আর হচ্ছে গ্রিড বানানো পারলে তো আর বুটস্ট্র্যাপ শিখা শেষ, এই কারণে আমি বললাম। আর শুধু এটা ক্যারাজেল গ্রিড নয়, ক্যারাজেল আছে, গ্রিড আছে, মডেল আছে। জি মডেল, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো ধরো মডেল আমরা এখানে একটা ইউজ করলাম। তো সিম্পল কিছু নেই, আমাদের ওই যে যেটা ইনস্টল করলাম সেটার জন্য B4-মডাল, মডাল MODAL, তো মডাল মডাল MO, তো মডাল ডিফল্ট, সো মডাল চলে এসছে। দেন এবার আমরা এটাকে কপি করলাম, গিয়ে আমরা হোমেতেই দিয়ে দিচ্ছি। চলো, তো মডেল ইউজ করে দিয়েছি, মডেলের ভিতরে কিছু লিখে দেব। তা একবার শিখে যাওয়ার পরে তখন তোমাদের আর কোনো অসুবিধে হবে না। এখানের ভিতরে কিছু লিখলাম, বডির ভিতরে লরেম, লরেম, লরেম। এবার আমরা গেলাম হোমে, ক্লিক করলাম, এই জায়গাটা সুন্দরভাবে চলে এসছে আমার এখানে মডেল, ক্যারোজেলও কাজ করছে, নিচে আমার ডিপ সেকশনও কাজ করছে। এই হচ্ছে একটা রাফলি আইডিয়া, বুঝলে ইকবাল? এইভাবে আমরা করব। আমি কোডগুলো পাঠাচ্ছি তোমাদের, যেটা আজকে করালাম ইমেজ ক্লাস। স্যার, হ্যাঁ এই বুটস্ট্র্যাপ পাওয়ার আর যারা আমরা যেটা আগে ইউজ করতাম পার অসৎ করে এটার পার্থক্য কি? হ্যাঁ 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 আমরা তো বুটস্ট্র্যাপ অসৎ কই যেটা ওইটা আগে ইনস্টল করতাম, আজকে দেখলাম পাওয়ার ইনস্টল করলাম, এই দুইটার মধ্যে পার্থক্য কি? না, দুটোই করেছি, আমরা দুটোই করেছি, বুঝি নাই স্যার। আমরা দুটোই করেছি গো। স্ক্রিপ্টটাও করেছি, পাওয়ারটাও করেছি, ওটা আলাদা একটা এক্সটেনশন। আমরা এই যে এটা করেছি, এই যে বুটস্ট্র্যাপ কোড, এটা আমরা করতাম না, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই করছি, এটা দিয়েই করছি। তাহলে পাওয়ার দিয়ে কি করা হয় স্যার? পাওয়ার দিয়ে হচ্ছে অটোমেটিক তোমার কোড গুলো আছে, যেরকম আমরা তোমার একটা হয়তো কিছু লিখছো, ধরো এখানে আমি চাই যে ক্লাস টেবিল TABLE, এইখান থেকে এই যে এইখানে বিভিন্ন রকম যে ক্লাসগুলো এইগুলো দেখায়, দেখো বাটনের জন্য ব্লক, এই যে আচ্ছা, ওইটা ইনস্টল করলে তাহলে আমরা অটো এইগুলো পাবো, হ্যাঁ ক্লাসগুলো হ্যাঁ পাবো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। পাওয়ার দিয়েই হয়, আর একটা ইন্টেলিজেন্ট কোড থাকে, সেটা দিয়ে আমরা পাই। তো ছেড়ে দাও, আপাতত এটাকে ভুলে যাও, যেটা আমরা করালাম সেটাকে মনে রেখো। কি কি দেখলাম আমরা? আমরা এখানে ইমেজ ক্লাস দেখলাম, আর আমরা টেবিলের ক্লাসগুলো দেখলাম। সমস্ত ক্লাসগুলো এখানে আমার লেখা আছে, যা যা ক্লাস আমরা শিখেছি। আমি এটাকে কপি করলাম, তোমাদেরকে মেল করে দিলাম। এগুলো হচ্ছে সমস্ত ক্লাস যেগুলো আমরা শিখেছি। আর আমি ফোল্ডারটাকে মেল করব, কিন্তু ফোল্ডারটা মেল করতে গেলে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে জেএস ফাইলগুলোকে রিনেম করে দিতে হবে, নাহলে এগুলো অ্যাটাচ হবে না। আমি রিনেম করে জেএস ফাইলগুলোকে .txt ফাইল করে দিচ্ছি, তোমরা ডাউনলোড করার পরে আবার জেএস এ ওটাকে রিনেম করে নেবে, নাহলে মেল কি করে, জাভা জিমেল আমাকে সেন্ড করতে দেয় না। আমি এটা টিএক্সটি ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছি, তোমরা আবার ওটাকে ডাউনলোড করার পরে জেএস করে নেবে। দেন সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার করে দিলাম। দেন 10.522 DWD ডিসেম্বর, DWD ফেব্রুয়ারি, DWD নিউ।
চলো সেন্ড করে দিয়েছি। চলো তাহলে সবাই প্র্যাকটিস করো, পরের দিন আবার দেখা হবে সবার সাথে। প্র্যাকটিস কিন্তু করো, হ্যাঁ সবাই প্র্যাকটিস গুলো করো। ভাইয়া এগুলা করলে এই যে ক্লায়েন্টকে কি সোর্স কোড গুলা পাঠাতে হয়, এগুলা কি সোর্স কোড তো বলে, তাই এগুলা কি হ্যাঁ বলে দিতে হ্যাঁ, হয়? এগুলোকে সোর্স কোড বলে, ঠিক। এগুলোকে সোর্স কোড বলে, যেগুলো আমরা তোমাদেরকে পাঠালাম যে ফাইলগুলো, এগুলো হচ্ছে সোর্স কোড। ক্লায়েন্টকে কি ভাই এগুলো দিতে হবে? ডিমান্ড যেরকম থাকে, ক্লায়েন্ট যদি বলে আপনি ডিজাইন করে আমাকে দিয়ে দিন, আমি আমার মতো করে আপলোড করব, তাহলে তোমাকে দিয়ে দিতে হবে। আর অনেক সময় হয় ক্লায়েন্ট তোমাকে হোস্টিং দিয়ে দিল, ডোমেন হোস্টিং এর অথেন্টিকেশন দিয়ে দিল, তোমাকে বললো যে আমাদের এখানে গিয়ে তুমি আপলোড করে দাও, তো তুমি আপলোড করে দিলে। বা দিতেই হয়, অ্যাকচুয়ালি দিয়েই দিতে। আচ্ছা ভাইয়া, আপনি তো মনে হয় অনেকগুলো ক্লাস নেন, যে বোঝা যায় ভাইয়া। কনভিনিয়েন্ট টাইমটা কখন ভাই আপনার সাথে কথা বলার জন্য? আমার সঙ্গে তুমি এই সকালের দিকটা আমি একটু ফ্রি থাকি, বুঝলে, এই ধরো 12টার পর থেকে, ঠিক 12টা আছে, থেকে 2টো পর্যন্ত আমি ফ্রি থাকি, একটু কাজ কম থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। চলো তাহলে সবাইকে গুড নাইট, বাই বাই, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, Good সুস্থ night. থেকো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই।